দীর্ঘদিন ধরেই সংঘাত, অনৈক্য আর অনাস্থা এসবেই ঘুরপাক খেয়েছে দেশের রাজনীতি। ২৪-এর গণঅভ্যুত্থান কতটা পরিবর্তন আনতে পারল রাজনীতিতে? দেশ ও মানুষের কল্যাণে সুস্থ রাজনীতির চর্চা কতটা করছে দলগুলো? কতটা পরিবর্তন হলো রাজনৈতিক সংস্কৃতিতে? এইসব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের আলোচনায়। আজকে আমরা শিরোনাম ঠিক করেছি কোন পথে রাজনৈতিক সংস্কৃতি। দেশ সংলাপে আজকে আমাদের অতিথি রয়েছেন। আমি প্রথমেই আমাদের দর্শকদের স্বাগত জানাতে চাচ্ছি এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন একদম আমার সর্বডান থেকে রয়েছেন জনাব আবু আলম শহীদ খান, সাবেক সচিব ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ। এরপরে রয়েছেন জুবায়ের বাবু, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব, এবং আমার বাম পাশে রয়েছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। এবং আমাদের সঙ্গে একে একে যুক্ত হবেন আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, এবং যুক্ত হবেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাত ইসলামী, ঢাকা দক্ষিণ, এবং সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমি একটু প্রথমে যেতে চাই জনাব আবু আলম শহীদ খান, আপনাকে দিয়ে একটু যদি শুরু করি। আমি আমাদের যেই আজকে শিরোনাম ঠিক করেছি কোন পথে রাজনৈতিক সংস্কৃতি, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতি, বিশেষ করে যদি ছাত্র রাজনীতির কথা বলি, ক্যাম্পাসগুলোতে স্লোগান আমরা দেখছি যে অশ্লীল শব্দের ব্যবহার, যেটি রাজনৈতিক সংস্কৃতিকে আরো ঘোলাটে করছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে যেখানে সহিষ্ণু ও সুস্থ রাজনীতির প্রত্যাশা মানুষের মধ্যে তৈরি হয়েছিল, সেই জায়গায় আসলে আমরা কি আবার অতীতে ফিরে যাচ্ছি কিনা, বা এটিকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের দর্শকদেরকে যারা দেখছেন। রাজনীতিতে অপসংস্কৃতি এটা নতুন কিছু নয়। রাজনীতিতে অনেক অপসংস্কৃতি নিয়ে আমরা অতীতে আলোচনা করেছি। আপনি যে জায়গাটায় পিন পয়েন্ট করছেন, যে রাজনৈতিক স্লোগানগুলো, তার আগে কিন্তু রাজনীতিতে দুর্বৃত্তায়ন, রাজনীতিতে দলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নানান ধরনের অপসংস্কৃতির কথা আমরা অনেক দিন ধরে আলোচনা করছিলাম যে এগুলো দূর হওয়া দরকার। এবং আপনি যে অভ্যুত্থানের কথা বললেন, যে একটা অভ্যুত্থান হয়েছে এবং 5ই আগস্টের পরে সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হবে, এটা ছিল জনগণের প্রত্যাশা। তো এই যে প্রত্যাশা বা স্বপ্ন, সেই স্বপ্নের কাছাকাছি তো আমরা পৌঁছতে পারলাম না 18 মাসে, যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিল এবং আমরা দেখলাম যে রাজনীতিতে গুণগত পরিবর্তনের চেয়ে, ভালোর দিকে পরিবর্তনের চেয়ে রাজনৈতিক স্লোগানে অশ্লীলতা ঢুকে পড়লো। আপনি যদি চিন্তা করেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় বা আমাদের 60-এর দশকে বা 70-এর দশকে যে স্লোগানগুলো ছিল, সেই স্লোগান তো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। স্লোগান দিয়ে সংগঠিত করা হয়, স্লোগান দিয়ে মানুষকে বোঝানো হয় যে আমরা কি চাই, মেসেজটা পৌঁছানো হয়। মানে স্লোগান হচ্ছে একটা শক্তিশালী মেসেজ। তো তখন ধরেন একটা স্লোগান ছিল, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। তখন তো পাকিস্তানি জান্তার বিরুদ্ধে, পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এবং পরবর্তীকালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মানুষের ক্ষোভ, দুঃখ, বেদনা, ঘৃণা অনেক প্রবল ছিল, কিন্তু রাজনীতিতে অশ্লীলতা ওইভাবে ঢুকে পড়েনি। আর 5ই আগস্টের পরে বা তারও কয়েকদিন আগে, 2-1 দিন আগে হয়তো, তো প্রথম দিকে তো স্লোগান ভালো ছিল, সুন্দর সুন্দর স্লোগান ছিল, অনেক দেশের গান গাওয়া হতো মিছিলে, মিটিংয়ে, আমাদের জাতীয় পতাকা নিয়ে মিছিল করা হতো। সবকিছু একটা মনে হচ্ছিল যে না, আমরা একটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। 5ই আগস্টের পরেই দেখা গেল যে স্লোগানে বিশাল পরিবর্তন। এমন এমন স্লোগান যেটা এখন তো আমরা উচ্চারণও করতে পারবো না, এমন এমন স্লোগান যেখানে নারীরাও অংশগ্রহণ করেছে, এবং আপনার শালীন পোশাকের নারী বা বোরখা পরা নারী বা হিজাব পরা নারী, তাদেরকে অংশগ্রহণ করতে দেখেছি। এবং অশ্লীল সব স্লোগান, নারীদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে স্লোগান, যেটা রাজনীতিতে আসলে একটা অস্থিরতার সৃষ্টি করেছে, একটা ঘৃণা। এবং মানুষের বাসার সামনে, যেমন আমাদের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব এখন পার্লামেন্টের এমপি, তার বাসার সামনে 7 জন 8 জন 10 জন বসে, সেখানে 2-1 জন নারীও ছিলেন। তারা যেসব স্লোগান দিয়েছে, শাহবাগে যেসব স্লোগান দিয়েছে এখনকার প্রধানমন্ত্রী, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং অনেকের নামে 1 2 3 4 কি কি যে স্লোগান দেয় তারা। আর পুলিশের বিরুদ্ধেও, পুলিশের উপরে খুবই ক্ষোভ ছিল। আমাদের সময় আমরা কি স্লোগান দিতাম, আমার যতটুকু মনে আছে, আমি রাজনৈতিক কর্মী ছিলাম,
এটা আমি সবসময় এটা আমার গর্ব, এবং ওখান থেকে কিন্তু আমি শিখেছি অনেক কিছু। রাজনৈতিক কর্মী থাকার কারণেই কিন্তু আমি আজকে আপনাদের সামনে বসে এই কথাগুলো বলতে পারছি। তখন আমাদের স্লোগান কি ছিল? পুলিশ তুমি যতই মারো তোমার বেতন 112। তখন দেখা গেল কয়েক বছর চলে গেছে, 112কে আমরা 612 বানিয়ে দিলাম। তারপর বললাম যে 912, যে পুলিশ তুমি যতই মারো তোমার বেতন 912। কিন্তু এর পরে আপনি যদি দেখেন, স্লোগান দেখেন, এবং আপনি যদি দেওয়াল লিখনগুলো পড়েন, তাদেরকে যেভাবে তাদের বিরুদ্ধে যে নেতিবাচক বা যে কি বলবো অশ্লীল স্লোগান দেওয়া হয়েছে, এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে যে সমস্ত অশ্লীল স্লোগান দেওয়া হয়েছে, আসলে এগুলো নিয়ে আলোচনা করছেন। এই জন্য দেশ টিভিকে ধন্যবাদ। এটা আলোচনার দরকার আছে যে আমরা এই স্লোগানগুলো থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবো। স্লোগানগুলোর ব্যাপারে আরেকটা কথা না বললেই নয়, যে স্লোগানগুলো কি হঠাৎ করে আসছে, নাকি আমাদের সমাজের ভিতরে এটা ছিল, বা সমাজের কোনো কোনো অংশে এগুলো চর্চা করা হতো, বা স্লোগানগুলো কারা আরোপ করে দিলেন, কেন এগুলোকে সামনে নিয়ে আসা হলো? আপনি যদি গত 20 বছর 30 বছরের আমাদের সংস্কৃতির অঙ্গনটা একটু দেখেন, আমাদের নাটক, আমাদের যদি অন্যান্য সাহিত্য, একেবারে অনেক পুরানো সাহিত্য কিন্তু দুই এক জায়গায় অশ্লীল শব্দ টব্দ আছে, মানে প্রয়োজনে এসেছিল। তো আপনি যদি এটা দেখেন তাহলে দেখবেন যে কিভাবে যেন আমাদের যে তরুণ সমাজের মধ্যে তারা বোধহয় এমন একটা পরিবেশ পায়নি, যে পরিবেশ না পাওয়ার কারণে তাদের ভিতরে যে ক্ষোভ দুঃখ বেদনা, সেগুলোর প্রকাশভঙ্গিটা তারা খুব ভালোভাবে যে প্রকাশ করা যায়, সম্ভব, সেটা মনে হয় তাদেরকে শেখানো হয়নি এবং আরোপ করা হয়েছে। কেউ কেউ চেয়েছেন যে এসব করেই সমস্ত রাজনৈতিক নেতা যাদেরকে টার্গেট করা, দেশে কিন্তু দুইটা বড় দল টার্গেট সবসময়, এই দুই বড় দলের নেতাদেরকে এবং তাদের সবচেয়ে শীর্ষ নেতাদেরকে এমন এমন স্লোগান দেওয়া যাতে তাদেরকে মানুষের মধ্যে তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দেওয়া যায়, তাদেরকে অপমান করা যায়, তাদের ইমেজটা নষ্ট করে দেওয়া যায়। অসংখ্য ধন্যবাদ। আমি একটু যেতে চাই, আমার বা পাশে রয়েছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। আপনার কাছে আসি। আসলে এই যে অশ্লীল শব্দের ব্যবহার আমরা লক্ষ্য করেছি, যে স্লোগান মানুষকে উজ্জীবিত করে, এই স্লোগান থেকে কিন্তু অভ্যুত্থান আসে, গণতন্ত্র আসে। সেই স্লোগানে যখন অশ্লীল শব্দের ব্যবহার হয়, এটিকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন, বা এর ইন্ধনদাতা বা এর রাজনৈতিক দায় কতটা? দেখেন, ব্যাখ্যা ব্যাপারটা হলো কি, একটা প্রশ্ন আপনি করতেই পারেন যে এই স্লোগানগুলো তারা কেন দিচ্ছে। আবুলম ভাই কয়েকটা উদাহরণ দিলেন, ওনারা কি ধরনের স্লোগান দিতেন। তো সেই ধরনের স্লোগান না দিয়ে তারা এই ধরনের স্লোগান দিচ্ছে কেন? কারণটা কি? এদের পরিবার কি এরকম অশ্লীলাচরণ করে? তা কিন্তু না। আসলে হয়েছে কি, আগে যেমন আপনার রাজনৈতিক কর্মী হওয়ার আগে অথবা রাজনৈতিক কর্মী হওয়ার পরেও তাদের যে শিল্প সংস্কৃতি নিয়ে যেরকম পড়াশোনাটা ছিল, যেরকম চর্চাটা ছিল, সেই চর্চাটা এখন কমে গেছে। চর্চাটা কমে যাওয়ার ফলে তারা কিন্তু সেই ধরনের শব্দ চয়ন তারা করতে পারছে না, যে কারণে এখন তাদের স্টক তো কম, এখন স্টকই তো কম, সে প্রয়োগ করবে কিভাবে? এখন আপনি দেখেন, যে কোনো জায়গায় যান, আপনি যান সাংস্কৃতিক অঙ্গনে যান, আপনি সেই ধরনের কিন্তু চর্চাটা পাবেন না। এমনকি এই মানে আওয়ামী লীগ সরকারের পতনের পর যারা সামনে চলে এসেছে, তারা তো এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অনেকটা নিষিদ্ধই মনে করে। গান বাজনা বাদ্যযন্ত্র এটা তো নিষিদ্ধ তাদের কাছে। তো তাহলে তারা কি করবে? এখন আরবিতে স্লোগান দেবে, আরবিতেই করবে, তা তো করতে পারবে না। এখন কি, তাদের স্টক তো নাই। এখন তারা এগুলি বলতেছে, যারা নাকি যেগুলি তারা একদম বন্ধু বান্ধবের আড্ডায় যে কথাগুলি বলতো, সেই সমস্ত শব্দ তারা এখানে কিন্তু প্রয়োগ করতেছে। এগুলো একটা ভাষাগত ব্যাপার। আর আপনি যখন মানে পলিটিক্যাল কালচারের কথা বলবেন, তখন কিন্তু তাদের আচরণটা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমি একটু আগে আলাপ করতেছিলাম এই অনুষ্ঠান শুরুর আগে, এই যে আমাদের এই আসনেরই তো যিনি এমপি হয়েছেন মির্জা আব্বাস সাহেব, ওনার সম্পর্কে বলতেছিলাম। তা আমি মাঝে মাঝে বলি যে কথাটা, উনি যে এরকম অসুস্থ হয়ে গেছেন, হ্যাঁ ঠিক আছে, দল ওনাকে বড় কোনো পদ দেয় নাই, মন্ত্রিত্ব দেয় নাই, এটা ওটা দুঃখের কারণ হতে পারে। কিন্তু আমার তো মনে হয় যে ওনার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব, পুরো নির্বাচনী প্রচারণার সময়কালে যে সমস্ত আচরণ, যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত ইঙ্গিত ওনাকে নিয়ে দেওয়া হয়েছে, তো এগুলো যদি একজন লোক অসুস্থ হয়ে যায়, আমি যদি ক্রমাগত আপনাকে ইঙ্গিত করে আপনাকে নানা ধরনের কথা বলতে থাকি, এবং আপনি যদি তার কোনোটারই জবাব দেওয়ার মতো অবস্থা না থাকেন, অথবা জবাব দিতে চান না, অথবা জবাব দিলে আপনি সেই পর্যায়ে নেমে যাবেন, এই ধরনের আতঙ্ক কাজ করে, তাহলে আপনি কি করবেন?
আপনি এটা এই ধারণই করতে পারবেন না, এবং এই ধারণ করতে করতে কিন্তু আপনি একসময় অসুস্থ হয়ে যাবেন। এবং আমি তো মনে করি যে ওনার অসুস্থতার পিছনে এই ধরনের বিষয়গুলো কিন্তু কাজ করে। আরেকটা জিনিস হয় কি, ওনারা অ্যাডজাস্ট করার চেষ্টা করেন যে এই কথাগুলি বলেছে, এটা আসলে আমাদের পক্ষে অ্যাডজাস্ট করা সম্ভব কিনা। ওনারা তো দীর্ঘদিন ধরে একটা রাজনীতি করে আসছেন, ওই রাজনীতি একটা আলাদা কালচার ছিল, কিন্তু ওই কালচারের সঙ্গে তারা বর্তমানে কালচারকে মেলানোর চেষ্টা করেন এবং পারেন না, ব্যর্থ হন। কারণ ওটা তো মিলাতে পারবেন না, ওটা তো এগুলি শিখেন নাই, তখন তারা অসুস্থ হয়ে যান। কিন্তু তো এখন এগুলি চলছে নানা ধরনের। আমরা কিন্তু আগে রাজনৈতিক সংস্কৃতি আগে যেটা ছিল সেটা যে খুব ভালো ছিল আমি কিন্তু তাও বলি না। ওই রাজনৈতিক সংস্কৃতির মধ্যেও ঝামেলা ছিল, যেমন লোকজনকে ভাগিয়ে নেওয়া, লোকজনকে অর্থের লোভ দেখানো, এগুলি কি আপনার রাজনৈতিক সংস্কৃতির জন্য ক্ষতিকর ছিল না? ছিল তো। টাকা দিয়ে লোকজনকে বড় বড় নেতাকে নিয়ে গেল। আমাদের তো মনে আছে, আমরা তখন স্টুডেন্ট ছিলাম, আওয়ামী লীগের এক নেতা ছিল কোরবান আলী, সে তার বাসায় লিয়াজু কমিটি মিটিং হচ্ছিল, সব দলের সবাইকে মিটিং এ বসে রেখে উনি বলে যে তোমরা আপনারা বসেন, আমি আসতেছি। তো তারা বসে বসে টিভিতে দেখতেছে কোরবান আলী এরশাদের মন্ত্রী হয়ে গেছে। এগুলো আমরা দেখেছি, এটাও কিন্তু একটা কালচার, ব্যাড কালচার, খুবই অশ্লীল কালচার কিন্তু এটা। তো রাজনৈতিক যে সংস্কৃতি যেটা আছে সেটা ক্রমাগত বিভিন্ন ভাবে চেঞ্জ হচ্ছে, এবং আগেও যে খুব ভালো ছিল আমি তাও মনে করি না। আগেও খারাপ ছিল, এখনো খারাপ আছে, কিন্তু এখনকার খারাপটা জানেন, এটা আসলে নেওয়া যায় না। মানে আমরা তো অভ্যস্ত না এতে, হয়তো নতুন জেনারেশন যারা আসবে তারা হয়তো এই কালচার অভ্যস্ত হয়ে যাবে, তখন হয়তো তারা বলবো না এটাই কালচার, আগেরটাই বরং ভুল ছিল, হয়তো হবে, আমি জানি না। তো এখনো দেখতেছি যে ওই কালকে তো দেখলাম যে চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমকে তাদের দলে ভেড়ানোর জন্য এনসিপি সেখানে গিয়েছিল, এক নেতাকে পাঠাইছিল। সেই নেতা কি করছেন, 2 দিন ধরে মঞ্জুর আলমের ফোনই বন্ধ। গতকালকে তাকে আমিও ফোন করছিলাম যে তাকে পাই কিনা, তো তার ফোনই বন্ধ, একদম টোটালি ফোন বন্ধ করে রাখছে সে। কারণ এখন এটাও তো একটা কালচার, তাকে জোর করে নিয়ে আসা হবে, অথবা এমন কিছু বলা হয়েছে যে না আসলে সে বিব্রত হবে, এই জন্য সে লুকিয়ে গেছে। একটা ভদ্রলোক, বয়স্ক লোক, সে দলে যোগ দেবে না এই কথাটা বলতেও পারছে না সাহস করে, তাকে লুকিয়ে থাকতে হচ্ছে। তো এই যে বিষয়গুলো, এটা কিন্তু পলিটিক্যাল কালচার, এবং এই কালচারকে কিন্তু আপনি প্রশংসা করতে পারবেন না। অসংখ্য ধন্যবাদ। জনাব মাসুদ খান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জনাব আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমি আপনার কাছে আসছি, আমি একটু আমার ডান পাশে রয়েছেন জনাব জুবাইর বাবু, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। আপনার কাছে একটু আসি যে আমরা স্লোগানের কথা বলছি, আমরা গণ অভ্যুত্থান পরবর্তী যে প্রত্যাশা নিয়ে গণ অভ্যুত্থানটি হলো, সেই জায়গায় যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা হচ্ছে, কিন্তু ক্যাম্পাসগুলোতে অশ্লীল স্লোগান এবং 26-এর নির্বাচনের পরও আমরা লক্ষ্য করেছি সেই ধরনের কিছু কিছু জায়গায় স্লোগান দেওয়া হয়েছে। এটি আসলে রাজনৈতিক প্রতিহিংসাকে আরো উস্কে দেয় কিনা, বা রাজনীতিকে আসলে অবক্ষয় বলবেন কিনা, রাজনৈতিক অবক্ষয়? জি, ধন্যবাদ। ধন্যবাদ দেশ টিভির আজকের আয়োজন যারা দেখছেন। আমি একটু অন্যভাবে আসলে জিনিসটাকে দেখতে চাই। এটা যে হঠাৎ কোনো আচরণের পরিবর্তন, এটা আমি মনে করি না। এটা একটা সাংস্কৃতিক যে আগ্রাসনগুলো চলছে আমাদের দেশে, যেটা আমরা যেমন সবসময় সার্বভৌমত্ব বলতে আমাদের ভূখণ্ডের সার্বভৌমত্ব বুঝি, কিন্তু পাশাপাশি যেটা হচ্ছে যে আমাদের এই যে সাংস্কৃতিক আগ্রাসন বা সাংস্কৃতিক সার্বভৌমত্ব আমাদের যেভাবে লঙ্ঘিত হচ্ছে দীর্ঘ সময় ধরে, সেটারই কিন্তু একটা ধারাবাহিকতা। আমি যদি একটু অন্যভাবে যাই, আপনি যদি একটা জিনিস দেখেন যে অশ্লীল শব্দ প্রয়োগ, দুঃখিত, অশ্লীল শব্দ প্রয়োগটা মানে এই অশ্লীলতা কিন্তু শুধুমাত্র যে রাজনীতিতে আসছে তা না, কিন্তু এটা একটা ধারাবাহিক একটা চমৎকার একটা বিষয় আছে। আপনি যদি দেখবেন যে বাংলাদেশের যত আমরা কালচারাল আমাদের যত এলিমেন্টস আছে, লাইক আপনি যদি যাত্রা দেখেন, যাত্রাতে হঠাৎ করে দেখা গেল যে নাচের মানুষ ঢুকে দেওয়া হলো, প্রিন্সেস, যেটাকে আমরা বোধহয় আই থিঙ্ক সো বলা হতো প্রিন্সেস, তো প্রিন্সেস ঢুকায় দেওয়া হলো যাত্রাপালাতে। তারপরে আপনি চলচ্চিত্রে হঠাৎ করে দেখা গেল যে কাটপিস ঢুকায় দেওয়া হলো, এবং এই কাটপিস থেকে ঢুকিয়ে দেওয়া, এই কাটপিস কারা আমদানি করলো, কিভাবে ঢুকলো, সেটা কিন্তু কখনোই এটা নিয়ে কোনো রিসার্চ হয়েছে কিনা আমি জানি না। পরবর্তীতে কাটপিসেরও প্রয়োজন হলো না, আমরা নিজেরাই তৈরি করা শুরু করে দিলাম। তারপরে আসেন আপনার সাহিত্যে আপনি দেখেন আমাদের হুমায়ুন আহমেদ বা ইভেন সেবা প্রকাশনী, আমিও যদি বলি, আমি আমার কথা বলতে পারি যে হুমায়ুন আহমেদের বই আমি যেভাবে পড়েছি, সেবা প্রকাশনীর বই আমি যেভাবে পড়েছি, আমি সেই ব্রাম স্টোকারের আপনার ড্রাকুলা কিংবা জুল ভার্নের
যে বিভিন্ন বিদেশি অনুবাদগুলো, তারপর মাসুদ রানা কিংবা দস্যু বনহুর আমরা পড়েছি। হঠাৎ করে দেখা গেল আমরা যখন কলেজে ইউনিভার্সিটিতে উঠলাম তখন হঠাৎ করে চটি বই শুরু হলো। খেয়াল করে দেখেন, চটি বই সমস্ত জায়গায় জায়গায় প্রতিটা হলে, আমরা ইউনিভার্সিটিতে হলে আমরা দেখলাম যে সবার হাতে চটি বই নিয়ে এক ধরনের এবং সেখানে নাম কি রসময় গুপ্ত, এই টাইপের নাম দিয়ে চটি বই শুরু হলো। এই যে মানে অশ্লীলতাগুলো যেভাবে ঠুকছে, আমি মনে করি এই 24-এর পরে এই রাজনীতিতে যে অশ্লীল শব্দগুলো, অশ্লীল বাক্য, অশ্লীল আচরণ, এই প্রতিটা জিনিস কিন্তু এরই একটি ধারাবাহিক অংশ আমি যেটা মনে করি। এবং এখানে একটি উল্লেখযোগ্য হচ্ছে যে দেখেন আপনি যে যারা করছে, হ্যাঁ, তাদের কিন্তু চাইল্ডহুড অনেকের নাই, এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যদি চাইল্ডহুড না থাকে, এবং অনেকের এটা আমি আরবান এবং আপনার ইভেন রুরাল যারা আছে সবার ক্ষেত্রে বলছি, শহরেও অনেকের চাইল্ডহুড নাই, বাবা মা চাকরি করে, সন্তান বড় হয় কাজের বুয়ার হাতে। আবার গ্রামে দেখা যাচ্ছে যে মাদ্রাসাতে বড় হচ্ছে, একদম বাবা মা ছেড়ে বছরের পর বছর মাদ্রাসাতে থাকতে হচ্ছে তাকে, তাদের চাইল্ডহুড নেই। এবং তারা যেভাবে বড় হচ্ছে এক ধরনের পরিবার ছাড়া, তাতে কিন্তু তাদের আচরণের উপর এক ধরনের প্রভাব থাকতে পারে। এটা অবশ্য যারা মানে এইসব বিষয় নিয়ে যারা কাজ করছেন তারা হয়তো বলতে পারবেন ভালো। তবে আমি যেটি মনে করি সেটা হচ্ছে যে এই অশ্লীলতার বিরুদ্ধে রাষ্ট্রেরও দায় আছে। যেমন কামাল ভাই বলছিলেন যে একটা কথা, যে মির্জা আব্বাসের বিরুদ্ধে একটি ছেলে যা করলো সেটা কিন্তু সারা বাংলাদেশ দেখেছে, বাংলাদেশের প্রতিটা মানুষ দেখেছে, কিন্তু আমরা কি করেছি? আমরা তার বিরুদ্ধে কি করেছি? মির্জা আব্বাস না হয় তিনি একজন প্রার্থী ছিলেন, তিনি তার রাজনৈতিক কারণে করতে পারেননি, কিন্তু আমরা যারা বাংলাদেশের সাধারণ মানুষ আমরা কি করেছি? আমাদের কি দায় ছিল না সেই জায়গাটাতে? অর্থাৎ আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করিনি, রাষ্ট্র কিন্তু তার দায়িত্ব পালন করেনি। তৎকালীন সময়ে সরকার কি করেছে? কারণ একজন প্রার্থীর বিরুদ্ধে আরেকজন প্রার্থী এই আচরণ করতে পারে না, এইটা ইভেন সম্ভবত আইনেও নাই। তাহলে যদি আইনগতভাবে সেটা যদি মানে মানে বেআইনি কাজ হয়, তাহলে তাকে গ্রেফতার করা উচিত ছিল। আমরা কি গ্রেফতার করেছি? রাষ্ট্র কি করেছে তাকে গ্রেফতার? করে নাই। তো এই যে ধরেন রাষ্ট্রের দায়, এজ এ নাগরিক হিসেবে আমার দায়, এই সবগুলো কিন্তু মিলেই কিন্তু আজকের এই সিচুয়েশন। আজকে অশ্লীল বাক্য যারা প্রয়োগ করছে, আপনি দেখেন যে অশ্লীল বাক্য প্রয়োগে সীমাবদ্ধ না, এই যে একটা ভার্চুয়াল জগৎ তৈরি হয়েছে, আপনি জানেন সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে অনেকে যেমন আমার একটা আইডি আছে, আপনি আমার আইডিতে কিন্তু আমি একটা শব্দ অশ্লীল লিখবো না, কারণ আমার আইডির সাথে আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাই আছে। সুতরাং আমার এখানে আমি যদি একটা অশ্লীল কিছু লিখি তাহলে কিন্তু সবাই এটা দেখবে। সো এটা আমার সম্পর্কে তাদের একটা বিরূপ একটা মনোভাব হতেই পারে। কিন্তু আমার যদি আর একটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এরকম 50টা আইডি থাকে, গুপ্ত আইডি, এবং সেই আইডিগুলোতে আমি যা খুশি তা কিন্তু করতে পারি, এবং তার ভিতরে তার মাধ্যমেও কিন্তু এগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো সুতরাং এটার আমি মনে করি আমাদের যেমন দায় আছে, রাষ্ট্রেরও দায় আছে। রাষ্ট্রের এই ব্যাপারগুলো আমার মনে হয় যে কঠিনভাবে এটা দমন করতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব জুবাইর বাবু। আমি জনাব আব্দুল নূর তুষার আপনার কাছে আসি যে আমরা রাজনৈতিক যে স্লোগান, সেই স্লোগানে আমরা দেখেছি ক্যাম্পাসগুলোতে অশ্লীল শব্দের ব্যবহার দেখেছি, এবং এই গণতান্ত্রিক যে অগ্রযাত্রা 26-এর নির্বাচন তারপরেও আমরা লক্ষ্য করেছি। সেই জায়গা আসলে রাজনৈতিক দায় আসলে কতটা দেখছেন, এবং যে রাজনৈতিক সংস্কৃতি সেখানে অপসংস্কৃতি বা অবক্ষয় দিকে যাচ্ছে কিনা? এটা একটা জটিল প্রশ্ন, কেননা রাজনীতিকে সবকিছুর জন্য দায়ী করার একটা প্রবণতা বাংলাদেশে আছে, এবং আপনারা অহেতুক এটা নিয়ে আলোচনা করছেন এই কারণে যে এই অশ্লীলতা এবং শ্লীলতার যে সংজ্ঞা, এই সংজ্ঞা আসলে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। এক সময় সাহিত্যে যাকে অশ্লীলতা বলা হতো, এখন সেটাকে বলা হয় যে এটা সাহিত্যে সাধারণ ঘটনা। এক সময় যে বইগুলিকে মানুষ পড়তে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব অনুভব করত, এখন মনে করা হয় যে সেগুলি অনেক শিল্পসম্মত অশ্লীলতা ছিল। কিন্তু রাজনীতিতে অশ্লীলতা বলতে আসলে আপনারা এখন যেটাকে মনে করছেন সেটা হচ্ছে যে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, এবং স্লোগানে আপত্তিকর শব্দ ব্যবহার করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে
বিনা বিচারে মানুষকে আক্রমণ করার একটা প্রবণতা তৈরি হয়েছে এবং রাজনীতিবিদরাও একে অন্যের প্রতি খুব একটা শ্রদ্ধাশীল আচরণ করছেন না। এখন এটা কেন হয়েছে এই প্রশ্ন যদি করেন তাহলে এটা অনেক গভীরে চলে যেতে হবে। বাংলাদেশে শিক্ষা বলে কিছু আছে? বাংলাদেশে কোনো শিক্ষা নাই। কারণ আপনি স্কুলে ভর্তি হলে আপনার কি আচরণ পরিবর্তিত হয়? আপনি একটা ডিগ্রি পান, আপনি এসএসসি পাস করেন, এইচএসসি পাস করেন, ইউনিভার্সিটিতে ভর্তি হন, কিন্তু আপনার আচরণে কোনো পরিবর্তন আসে? আগে আমরা দেখতাম যে আমাদের শিক্ষক মন্ডলী যেহেতু শিক্ষক হয়েছেন সেজন্য তারা ভিন্ন আচরণ করতেন। এখন শিক্ষকেরা ছাত্রদের সঙ্গে মিলে একই মিছিলে বসে একই ধরনের অশ্লীল কথার মধ্যে রওনা দিয়েছেন এবং এই অশ্লীল কথাবার্তা বলা ছাত্রছাত্রীদের মাথায় হাত দিয়ে, ঘাড়ে হাত দিয়ে তারা চলাচল করছেন। অশ্লীলতার প্রসঙ্গ যদি আসে তাহলে কোথায় কোথায় অশ্লীলতা করা যাবে না আমাদের এরকম কিছু নির্দিষ্ট জায়গা ছিল। আমরা কিছু কিছু জায়গাকে মনে করতাম যে সেইখানে আচরণ ভিন্ন হতে হয়। তার মধ্যে একটা হচ্ছে বিদ্যাপীঠ। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেইখানে গত 18-20 মাসে অকথ্য সব কাণ্ড কারখানা হয়েছে। মানুষজনের ছবি ঝুলানো হয়েছে, জুতা পিটা করা হয়েছে, কুৎসিত ভাষায় গালিগালাজ করা হয়েছে, প্রকাশ্যে নারীদেরকে অবমাননা করা হয়েছে, নারীদেরকে একটা নারী কমিশন রিপোর্টের পরে তাদেরকে বাণিজ্যিক যৌনকর্মীর যে একটি অশ্লীল ভাষা রয়েছে সেই ভাষায় তাদেরকে সম্বোধন করা হয়েছে। এবং এই কাজগুলি যখন করা হয়েছে তখন আপনারা রাজনীতিবিদদেরকে দায়ী করতে পারবেন না, কেননা ক্ষমতায় তো কোনো রাজনীতিবিদ ছিলেন না। ওই সময় আইন শৃঙ্খলা রক্ষা করা থেকে শুরু করে সবকিছু করেছিলেন কারা? যারা নিজেদেরকে সুশীল সমাজ বলে দাবি করেন। তারা মনে করেন যে তারা সুশীল, তারা উচ্চশিক্ষিত, তারা পিএইচডি, তারা ডক্টরেট, তারা নোবেল বিজয়ী। কিন্তু তারই বয়সী আরেকজন লোককে যখন ছবি ঝুলিয়ে জুতাপিটা করা হচ্ছে, উনি একবার না করেছেন? উনি একটাবার এসে বলেছিলেন যে তোমরা তরুণ, তোমরা আচরণে পৃথিবীর মানুষের কাছে গ্রহণযোগ্য হও? উনি এসে বলেছেন তোমাদেরকে নেওয়ার জন্য পৃথিবী বসে আছে, দরখাস্ত করছে, তোমরা সব বিদেশ চলে যাবে, কাজ করবে, উদ্যোক্তা হবে, টাকা কামাবে, পয়সা কামাবে, এগুলি বলেছেন। ভালো মানুষ হতে একটাবার বলেছেন যে এই বিপ্লবের মধ্যে দিয়ে, এত আত্মত্যাগের মধ্যে দিয়ে তোমাদের বন্ধুরা যারা আত্মত্যাগ করলো, রাস্তা রক্তে ভিজে গেল, সেই রাস্তাকে পবিত্র জ্ঞান করো, সেই রাস্তার মধ্যে অশ্লীল কাণ্ড কারখানা করো না, অন্যায় কথাবার্তা বলো না, বাজে গালিগালাজ করো না। যাকে তোমরা গালি দিতে সে চলে গিয়েছে, এখন তোমরা নিজেদের মধ্যে একটা সম্মানের সংস্কৃতি তৈরি করো। উনি সেটা করেন নাই, এবং করেন নাই বলে তিনি নিজে এখন অসম্মানের শিকার হবেন ভবিষ্যতে। তারা প্রত্যেকে এই ধরনের অসম্মানজনক শব্দগুলি তাদের কাছে ঘুরে ফিরে আসবে। এটার জন্য আপনি রাজনীতিবিদদেরকে দায়ী করতে পারবেন? যখন টিএসসিতে একজন শিক্ষকের ছবিতে ছাত্ররা জুতাপিটা করছে, তারই ছাত্ররা অথবা তারই ছাত্রের বয়সী লোকেরা, তখন অন্য শিক্ষকরা গিয়ে বাধা দিয়েছেন। টিএসসিতে প্রক্টোরিয়ান রুল চলে না? বিশ্ববিদ্যালয়ে একজন বিরাট ভিসি এসেছিলেন, যিনি কিনা মানে ভিসিদের নাকি আদর্শ। উনি বাচ্চাদের সাথে খেলেন, মধ্যবয়সীদের সাথে গল্প করেন, উচ্চ বয়সীদের সাথে দোয়া দরুদ পড়েন। এসেছিলেন না একজন? উনি নিয়াজ বরকত হয়ে এসেছিলেন না আমাদের কাছে? উনি বাধা দিয়েছিলেন? ওনারই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বা ওনারই মতো আরেকজন শিক্ষককে যখন টিএসসিতে জুতাপিটা করা হচ্ছে, ওনার প্রক্টোরিয়ান টিম কোথায় ছিল? ছিল না তো। এখন এটার দায়িত্ব রাজনীতিবিদদেরকে দিতে পারবেন? রাজনীতিবিদরা এটার জন্য দায়ী? রাজনীতিবিদদেরকেই তো ওখানে জুতাপিটা করা হচ্ছে, তাহলে তারা কি নিজেরা নিজেদেরকে জুতাপিটা করতে পাঠিয়েছিলেন? পাঠান নাই। এখন দেখেন, একটু আগে যে আলাপটা হলো, পিতার বয়সীও না, পিতার চেয়েও বেশি বয়সী ব্যক্তিকে অকথ্য ভাষা আক্রমণ করা হচ্ছে। জি, আপনি বলুন। ধন্যবাদ, আমি আর বলবো না কথা। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আমি একটু তার কাছে একটু যেতে চাই। আমরা আলোচনা করছিলাম যে কোন পথে রাজনৈতিক সংস্কৃতি, রাজনীতিতে আমরা লক্ষ্য করেছি গণ অভ্যুত্থান পরবর্তী সময় ক্যাম্পাসগুলোতে অশ্লীল শব্দের ব্যবহার আমরা লক্ষ্য করেছি, এবং এরপরেও 26 নির্বাচনের পর আমরা লক্ষ্য করেছি। এটি আসলে এতে রাজনৈতিক দায় কতটা আপনি মনে করেন? জনাব সাইফ মুস্তাফিজ। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যারা সহ-আলোচক আছেন এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমাদের জুলাই পরবর্তী সময়ে আমাদের রাজনৈতিক পরিস্থিতি বা আমাদের বিগত সময়ে আসলে আন্দোলন সময়ের রাজনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে আসলে যেই পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা নিয়ে আমি শুনছিলাম আমার পূর্বে সহ-আলোচক যারা কথা বলছেন।
রাজনীতিতে আমাদের যে ভাষা প্রয়োগ বা যে জায়গাগুলো তৈরি হয়েছে সেটা আসলে কোনোভাবেই আমি মনে করি না গ্রহণযোগ্য বা আসলে সাপোর্ট করা উচিত। কিন্তু এইটার পেছনে আসলে আজকের যে আমাদের তরুণদের মুখ থেকে আপনারা এরকম কথা শুনছেন বা রাজপথে এরকম গালির ব্যবহার হচ্ছে বা রাজনৈতিক স্লোগানে ব্যবহার হচ্ছে, তো এইটার জায়গায় আসলে এই জেনারেশন বা এদের আসলে মনস্তাত্ত্বিক জায়গাটা কেন তৈরি হচ্ছে এটাও আসলে আমাদের আলোচনা করা উচিত। কেন তৈরি হয়েছে? দেখেন, আমরা যারা মানে আমরা মোটামুটি কিছু ভালো নাটক, সিনেমা বা গল্পের বই পড়ে কিন্তু বড় হয়েছে, এবং আমাদের যেই স্কুলের কালচার, সেই স্কুলের কালচারে আমরা দেখেছিলাম যে সেখানে ডিবেট হতো, আবৃত্তি হতো, বা ইতিহাস নিয়ে নানা রকম কম্পিটিশন, বা আমাদের যারা শিক্ষকরা থাকতেন তারাও দেখা যেত যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বা আমাদের যেই মনস্তাত্ত্বিক মেধা বিকাশের জায়গাটা সেটা কিন্তু তারা আসলে তৈরি করে দিতেন। কিন্তু বিশেষ করে আমি বলতে চাই যে যে আওয়ামী লীগের যে রিজিমটা ছিল সেখানে আমরা দেখেছি যে এক প্রকার মানুষকে বাধ্য করে এই এক শেখ মুজিব কেন্দ্রিক বা হাসিনা কেন্দ্রিক বা তাদের পারিবারিক যে লিগাসি, এটাই মানুষের মধ্যে আসলে বারবার করে পুশ করা হতো। এবং আপনি জানেন যে যখন একজন মানুষ বা একজন তরুণ তার মনের কথাগুলা বা মানসিক বিকাশের জায়গা, আমি লাস্ট মানে 5 বছর বা 10 বছরে যদি বইমেলা অবজার্ভ করি, আপনি দেখবেন এখানে নতুন করে ভালো কোনো রাইটার তৈরি হয়নি। এখানে নতুন করে মানে এখানকার বইগুলো যেগুলো বের হয় যে মানুষের ফেসবুক স্ট্যাটাস দিয়ে হচ্ছে বই বের হয়, এবং এগুলো আবার বেস্ট সেলার। তো আপনি তরুণদের জায়গায় আপনি নতুন করে কোনো গল্পের বই দিতে পারছেন না, কোনো ভালো সিনেমা দিতে পারছেন না, নাটক দিতে পারছেন না। তো সেই জায়গায় কিন্তু তারা তাদের এই অল্টারনেটিভ জায়গাটা অন্য কোনো কিছু দিয়ে তারা পূরণ করছে। আপনি তাদের জন্য খেলার মাঠ তৈরি করে দিতে পারছেন না। তো এই জায়গাতে তারা হচ্ছে যে আরো অন্য কোনো কিছুতে হয়তো বা ইনভলভ হয়ে যাচ্ছে। এতে আসলে রাজনৈতিক দলগুলোর ইন্ধন ছিল কিনা? ডেফিনেটলি ছিল। একটা রাজনৈতিক দল, শুধু রাজনৈতিক দল না, আমি বলবো যে আমার সাথে যারা সমালোচক, যারা বিশিষ্ট সাংবাদিক আছেন, সিভিল সোসাইটি আছেন, তাদেরও সমানভাবে দায় আছে। তারা যতটুকু সমালোচনা করছেন, আমার কথা হচ্ছে যে সেই সময় তারা এই বিষয়গুলো নিয়ে কেন কাজ করেননি। সমালোচনা করাটা ইজি, কিন্তু আপনি এই কাজ করার জন্য বা এই প্রয়োগের জায়গাটা নিয়ে আপনার তো সেটা নিয়েও আপনার ফোকাস থাকতে হবে, সেটা নিয়ে কাজ করতে হবে। তো সেই জায়গাটা নিয়ে আমার মনে হয়েছে যে আমাদের সবার দায় আছে। মানে আমার পূর্বের জেনারেশনের আমার বাবা থেকে শুরু করে আমাদের বয়োজ্যেষ্ঠ যারাই যে পজিশনে আছে না কেন, তারা বিষয়গুলোকে মেনে নিয়েছিল, এবং মেনে নেওয়ার জায়গা থেকেই যখন তরুণরা এক পর্যায়ে দেখছো যে তারা কোনো কিছু লিখলে সেটা আটকে দেওয়া হতো, সেটার জন্য তাকে আইসিটি অ্যাক্টে ধরে নেওয়া হতো, সে কিছু বলতে পারছে না, সে কোনো কবিতা আবৃত্তি করতে পারছে না, তার ভাষা চর্চার দিকে অনেক রকম বিধিনিষেধ আরোপ করা হচ্ছিল। তো তখন একটা পর্যায়ে সে এক পর্যায়ে গালি দিয়ে ফেলছে। এটাকে কি আপনি ঠিক মনে করেন, এই যে আমি এটা- অশ্রাব্য ভাষা বা অশ্লীল শব্দ, না না ডেফিনেটলি আমি তো স্লোগান আসলে মানুষকে উজ্জীবিত করার কথা? ডেফিনেটলি আমি তো প্রথমেই বলেছি যে আমি মোটেও কোনো অশ্রাব্য ভাষা বা গালি এটাকে কখনোই আমি সাপোর্ট করি না, বা আমাদের ইউথ জেনারেশনের বেশিরভাগ মানুষই আমার মনে হয় এটা সাপোর্ট করে না। কিন্তু তাদের যে মনস্তাত্ত্বিক প্রক্রিয়াটা পরিবর্তন, তাদের একটা আক্ষেপ আছে, তাদের পূর্ববর্তী জেনারেশনের প্রতি তাদের আক্ষেপ আছে যে তারা তাদের জন্য সেই সিকিউরড কালচারাল জায়গাটা তৈরি করে দিতে পারেনি, সেই সিকিউরড স্পেস তৈরি করে দিতে পারেনি, যেটার দ্বারা তাদের একটা মানসিক সুন্দর বিকাশের জায়গা তৈরি হবে। সেই জন্য কি মানে এই ধরনের অশ্লীল শব্দ ব্যবহার করতে হবে, তৈরি করে দিতে পারেন নাই? আমি তো বলছি এটা আমি তো সাপোর্ট করছি না, কিন্তু আপনি অল্টারনেটিভ তাকে কি দিচ্ছেন? জি, অসংখ্য ধন্যবাদ জনাব সাইফ মুস্তাফিজ। আমরা প্রিয় দর্শক, দেশ সংলাপে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।
দেশ সংলাপে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা দক্ষিণ। আমি স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি একটু আপনার কাছে শুরুতে একটু যাই। আমরা রাজনৈতিক স্লোগানে অশ্লীল শব্দের ব্যবহার দেখছি, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমরা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে যে রাজনৈতিক চর্চার বয়ানের কথা আমরা প্রায়শই বলে থাকি, সেই বাস্তবতা আসলে কতটা দেখি এবং যে স্লোগানে অশ্লীল শব্দের ব্যবহার, এটিকে আপনি কিভাবে দেখেন বা কারা আসলে এটিকে উস্কে দিচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ এবং সহ আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। অনাকাঙ্ক্ষিত দেরি করার জন্য দুঃখ প্রকাশ করছি। দেখেন, একটা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য গোটা জাতি উন্মুখ হয়ে আছে অনেক দিন থেকে। রাজনীতিতে যারা সচেতন তাদের পার্সেন্টেজ কিন্তু বাংলাদেশে খুব কম, কিন্তু রাজনীতিকে যারা ফলো করে এই ফলোয়ারদের সংখ্যা অনেক, সাধারণ মানুষের সংখ্যা অনেক। তারা কি চায় রাজনীতিতে, কোনটা চায়, সেই চাওয়াটাকে যদি রাজনৈতিক নেতৃত্ব বুঝতে না পারে তাহলে বিপর্যয়টা ঘটে। যেরকম অনেক স্লোগান আছে মানে যেটা গ্রহণযোগ্য না, জালো জালো আগুন জালো। এই যে কি জ্বালাবেন, কি পোড়াবেন? হ্যাঁ, আপনি অন্যায়কে প্রশ্রয় দিবেন না, ঠিক আছে। তারপরে আপনার এই যে মব কালচার তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনি যদি আইনের শাসন নিশ্চিত করতে পারেন তাহলে তো মব সৃষ্টি হওয়ার সুযোগ নেই। কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে রাষ্ট্রই এই জাতীয় কি করে, মবের সৃষ্টি করে এবং রাষ্ট্র এই মবের যোগানদাতা হয়, পিছন থেকে মানে ইন্ধন দেয়। তো অনেক ধরনের সংস্কৃতি আমাদের বাংলাদেশে আমরা দেখেছি যে হরতাল অবশ্যই একটা গণতান্ত্রিক মানে আপনার কর্মকাণ্ড। তো হরতালের সময় আপনি তো গাড়িতে অগ্নিসংযোগ করতে পারেন না। আপনি বলতে পারেন যে গাড়ি ঘোড়া চালাবেন না, গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, আমরা এই স্লোগান দিয়েছি। বাট জোর করে বন্ধ করা, জোর করে খোলানো, এই অগ্নিসংযোগ করা, গান পাউডার দিয়ে মানুষ হত্যা করা, এটা তো আর রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। এমনিভাবে আপনি যদি বলেন যে এই যে চাঁদাবাজিটা একটা অন্যায় কাজ, কিন্তু এটাও একটা সংস্কৃতিতে রূপ নিচ্ছে, এটা একটা পেশা হিসেবে রূপ নিচ্ছে, এটা একটা মানে আলাদা একটা জায়গায় চলে যাচ্ছে। যখন একজন মন্ত্রী বলে যে আপোষের মাধ্যমে হলে এটাকে চাঁদা বলা যায় না, তখন তো আর আপনি এটাকে আর চাঁদাবাজিকে আপনি রাজনৈতিক কালচারের এটার কি পরিবর্তন ঘটাবেন? যখন আপোষের মাধ্যমে হবে তখন তো এটা হবে না। আবার এক সময়কার অর্থমন্ত্রী বললেন যে স্পিড মানি, এটা ঘুষ না, এটা কোনো কাউকে ইয়ে করা না, এটা প্যাকেজে আমরা বিভিন্ন অফিস আদালতে এগুলোতে দিই। এই যে জায়গাগুলো রয়েছে এখানে আমি মনে করি যে আমাদের পরিবর্তনের সুযোগ এসেছে। সেই সুযোগটা রাজনৈতিক যে দলগুলো এটা গ্রহণ করতে পারবে তারা জাতির সামনে সাস্টেন করবে। বাংলাদেশের রাজনীতিতে অনেকে কিন্তু নাই হয়ে গেছে। মুসলিম লীগ একসময় অনেক বড় ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশে, সেই মুসলিম লীগ কিন্তু এখন নাই। জাতীয় পার্টি অনেকটা বিলুপ্তির পথে। আর কিছুদিন গেলে হয়তো জাতীয় পার্টিকে খুঁজে পাওয়া যাবে কিনা আমরা মানে সেটা বুঝতে হবে। তো অনেক দলই আছে এরকম, আপনি নিজাম ইসলাম পার্টি বলেন, বিভিন্ন ইসলামের নামে হোক আর ইসলামের বাইরে হোক। বামদের জাসদের একটা উত্থান ছিল বাংলাদেশে এক সময়, সেই জাসদ কিন্তু এখন আর এইভাবে খুঁজে পাওয়া যায় না। বামদের একটা বড় ধরনের স্বর্গরাজ্য ছিল এই বাংলাদেশ, অস্ত্রের রাজনীতি থেকে শুরু করে নিয়ে বহু ধরনের রাজনীতি, খুন, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই পর্যন্ত তাদের বিভিন্ন লেভেলের লোকরা করেছে। কিন্তু দেখা যাচ্ছে যে এখন আর মানুষ সেগুলো গ্রহণ করছে না। আলটিমেটলি যদি আদর্শিক রাজনীতি যদি স্থাপন না করা যায়, আদর্শকে যদি প্রাধান্য না দেওয়া যায়, ওয়ান্স আপন এ টাইম জনগণই আমাদেরকে কি করবে, প্রত্যাখ্যান করবে। সেটা আমার দলও হোক, আমার দলও যদি কোনো অন্যায় করে, অপসংস্কৃতি নিয়ে আসে, আমি মনে করি সেটা যদি কেউ কারেকশন দেয় আমাদেরকে অ্যাকসেপ্ট করা উচিত এবং পরিবর্তনের পথে এগিয়ে যাওয়া উচিত। এই জায়গা থেকে আমি মনে করি যে আমরা সেই পরিবর্তনের জন্যই রাজনীতি করছি। এবার আমাদের বিগত নির্বাচনে আমাদের যে সফলতার কথাই বলবো, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পরেও বাংলাদেশ জামাত ইসলামীকে অনেকে মনে করেছিল যে এই 9-10-12% পর্যন্ত সমর্থন আছে। সেই জামাত ইসলামীর আদর্শিক অবস্থানের কারণেই কিন্তু আজকে বাংলাদেশের জনগণ তাদের রাজনৈতিক সংস্কৃতিকে কাছ থেকে দেখার কারণে তাদের বিরুদ্ধে অনেক ধরনের অপবাদ ছিল, যুদ্ধ অপরাধ, রাজাকার,
তারপরে আল বদর, আল শামস, তারপরে যা ইচ্ছা অনেক কিছু বলেছে, মিডিয়াতেও এসে বলেছে, এটা গল্পে বলেছে, নাটকে বলেছে, উপন্যাসে বলেছে, ফিল্মে বলেছে। কিন্তু তারপরেও কাছ থেকে যে মানুষগুলো আমাদেরকে দেখেছে, ওই সমাজের মানুষরা আমাদেরকে কিন্তু বিশ্বাস করেছে, যার কারণে 33% মানুষ আমাদেরকে এখন অ্যাকসেপ্ট করেছে এবং তারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে যে আগামীর যদি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত যদি একটা সুন্দর নিরপেক্ষ বাংলাদেশ গড়ে তুলতে হয়, যেই বাংলাদেশে সকল ধর্ম, মত, পথের মানুষ সুন্দরভাবে সহাবস্থান করতে পারবে, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী একটা বড় ধরনের অল্টারনেটিভ হতে পারে বাংলাদেশে। আসবো আপনার কাছে। আমি 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 একটু যেতে চাই আমার ডান দিকে জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছে আসি। আমরা আসলে রাজনীতি বলতে বিগত সময় আমরা দেখেছি সংঘাত, অনৈক্য, অনাস্থা এইসবের মধ্যেই ঘুরপাক খেয়েছে রাজনীতি। সেই জায়গা থেকে অভ্যুত্থান পরবর্তী সময় কতটা পরিবর্তনের ইঙ্গিত দেখতে পান এখন? ধন্যবাদ। অভ্যুত্থান পরবর্তী সময়ে তো আমরা একটা স্বপ্ন দেখেছিলাম। অভ্যুত্থান তো হয়েছে একটা স্বপ্ন নিয়ে, যেমন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল একটা স্বপ্ন নিয়ে, স্বাধীন বাংলাদেশ, একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হবে, গণতন্ত্র থাকবে, দেশে সাম্য থাকবে, সবকিছু মিলে তো আমাদের মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতার বিষয় ছিল। তো সব বিষয় নিয়েই একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি, বাস্তবায়ন করা যায়নি। ধীরে ধীরে আরো অবস্থার অবনতি ঘটেছে, এই জন্য 24-এ একটা অভ্যুত্থান হলো। অভ্যুত্থান কেন? আপনি উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ করার জন্য একটা অভ্যুত্থান। তো উদার গণতান্ত্রিক বাংলাদেশে এবং আরো অনেক বিষয় ছিল, অনেক বিষয়। সেই সব বিষয় নিয়ে আমরা একটা অভ্যুত্থানে গেলাম এবং আমরা রাজনীতির যে এই যে অপসংস্কৃতি, রাজনীতির সংঘাত, রাজনীতিতে যে যা যা বললেন আমার পূর্ববর্তী বক্তা, যে এইসব ছিল, দখল, চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, ক্রনি ক্যাপিটালিজমের প্রকোপ, ব্যাংক হাওয়া হয়ে যাচ্ছে, এই সব কিছু বন্ধ করার জন্যই তো এই অভ্যুত্থান। এবং এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটা সরকার পেলাম। অভ্যুত্থানের 5ই আগস্টে যখন তৎকালীন প্রধানমন্ত্রী দেশের বাইরে পাঠানো হলো, তাকে চলে গেলেন, তখন আমরা একটা সরকার গঠন করতে 2 দিন সময় পেলাম এবং আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বে, নোবেল লরেট তার নেতৃত্বে একটা সরকার গঠিত হলো। তো এই সরকার গঠিত হওয়ার পরে যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা কতটা পূর্ণ হয়েছে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই আলোচনা নতুন করে করার দরকার নেই। সেই প্রত্যাশার আমরা ধারে কাছেও যেতে পারিনি। আপনি যেটা আজকের মূল প্রতিপাদ্য, যে রাজনীতিতে অশ্লীল স্লোগানগুলো ঢুকে পড়লো কিভাবে। 5ই আগস্টের আগে কিন্তু আমি এইসব অশ্লীল স্লোগান শুনি নেই। আপনারা কেউ শুনে থাকলে আমাকে কারেক্ট করতে পারেন, পলিটিক্যালি আই মে বি রং। 5ই আগস্টের আগে আমি ওইসব অশ্লীল স্লোগান শুনিনি, দেখিনি। 5ই আগস্টের পরে এইসব অশ্লীল স্লোগান আসলো মাঠে। এবং আমরা এখানে যারা আছি, এনসিপি থেকে যিনি আছেন, জামাত থেকে যিনি আছেন, আমরা সবাই ওনারা বলছেন, ওনারা রাজনীতির সাথে যুক্ত আছেন, ওনারা বলছেন তারা এটা পছন্দ করেন না। তাহলে এই যে রাজনীতিতে যে একটা অশ্লীল স্লোগান এবং লোকজনের বাড়ির সামনে যে বসে বসে এইসব স্লোগান দেওয়া ঘন্টার পর ঘন্টা, হ্যাঁ, তারপরে যে মব কালচার বলছেন, মবের মূল লুক আর কি, কালচার বললে তো হবে না, ওইটা মব তো কালচারের মধ্যে পড়ে না। মবের মূল লুক যে তৈরি হলো, তো এই মব জাস্টিস যারা বলে দে আর রং। এনিওয়ে, ওইটা নিয়ে আজকে আমরা বিতর্ক করবো না। মব কোনো জাস্টিস হইতেই পারে না, মব কেমনি জাস্টিস হয়, এইসব যারা বলেন আর কি। আমাদের তো বিভিন্ন জার্গন ব্যবহার করে আমাদের বিভিন্ন ইন্টেলেকচুয়ালস, পলিটিশিয়ানস, আমরাও অনেক সময় অনেক জার্গন ব্যবহার করি, যে এক একটাকে এক একটার সাথে মিলিয়ে দেই। তো এই যে মবের মূল্যক আমরা তৈরি করলাম, এবং মবের মূল্যকের সাথে এই স্লোগানগুলোর একটা কানেকশন আপনি দেখতে পারবেন। যারা মব তৈরি করছে সেই মবরাই শাহবাগে বলেন, অন্য কোথাও বলেন, ইভেন আমাদের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেও বা অন্য কোনো বাসার সামনে যে বসে বসে তারা মব তৈরি করেছেন, মবের সংস্কৃতিকে তারা লালন পালন করেছেন, সরকার করেছেন। আমি অন্য কাউকে দোষ দেবো না, কারণ রাষ্ট্রে যখন একটা সরকার থাকে, যেমন আগের সরকার 15 বছরের জন্য দোষকার শেখ হাসিনা, ফ্যাসিবাদের জন্য দোষকার শেখ হাসিনার, দেশের সব খারাপ কাজের জন্য দোষকার শেখ হাসিনার। তাহলে 18 মাসের যত অন্যায় আচরণ হয়েছে, অন্যায় আচরণের মধ্যে আপনি মানে বলতে গেলে আপনার পুরো টাইম শেষ হয়ে যাবে। 3000-এর বেশি শিক্ষককে গলার মধ্যে জুতার মালা পড়েছেন, পিটাইছেন আপনারা এই স্কুলে ঢুকে ঢুকে। মব তৈরি করা হয়েছে। তখন যারা ছিলেন রাষ্ট্রের সাথে, যারা ছিলেন রাষ্ট্র ক্ষমতার পাশে, যারা ছিলেন রাষ্ট্র ক্ষমতা যারা পরিচালনা করেছেন, যারা রাষ্ট্র ক্ষমতার অংশীদার ছিলেন,
তারা কি করেছেন, আমাকে জিজ্ঞেস করতে আপনি কি করেছেন। আমার মাথায় ঘাড়ের মধ্যে কয়টা মাথা, আমি টক শোতে এসে তো কথা বলেছি, এই মবের বিরুদ্ধে কথা বলেছি, অশ্লীল কালচারের বিরুদ্ধে কথা বলেছি, এইসব আচরণের বিরুদ্ধে কথা বলেছি, গণতন্ত্রের জন্য কথা বলেছি, এবং বলছি দেশে অন্তর্বর্তীকালীন সরকার একটা ব্যর্থ সরকার, তারা এইসব নিয়ন্ত্রণ করতে পারছে না এবং দেশটা একটা মবের মূল্যকে পরিণত হয়েছে, সুতরাং আমাদের একটা নির্বাচন দরকার। এখন আমার ভাই তো বললেন যে নির্বাচন কি ইঞ্জিনিয়ারিং হয়েছে, তো এইটা নিয়ে আমাদের আরো ব্যাপক আলোচনা করতে হবে। এখন আপনি নির্বাচন করবেন, আপনি বলবেন 30% মানুষ আপনাকে ভোট দিয়েছে, আপনি পার্লামেন্টে 70-এর কাছাকাছি আসন নিয়ে আপনারা বসছেন, বিরোধী দলের নেতা হয়েছেন, আনুষ্ঠানিকভাবে আপনারা এখন শহীদ মিনারেও যাচ্ছেন, স্মৃতিসৌধে যাচ্ছেন, আবার এদিকে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর কথা বলবেন। এগুলো নিয়ে গভীর আলোচনা হতে হবে, এটা আজকে আলোচনার বিষয় নয়, বাট এটা একটা বড় আলোচনা হওয়া দরকার দেশে, যেহেতু ইঞ্জিনিয়ারিং এর কথা আমরা শুনছি। এখন এই অশ্লীলতা থেকে কিভাবে বের করবেন? আপনি আপনার ধর্মগ্রন্থ দেখেন না, আপনার পবিত্র কোরআন, বাইবেল, এই গীতা, সবখানে তো এই অশ্লীলতার বিরুদ্ধে কথা বলছে। অশ্লীলতা করতে তো কাউকে বলা হয়নি, কিন্তু অশ্লীলতাকে উস্কে দেওয়া হয়েছে। এবং আমাদের ভাইরা যারা যুক্ত ছিলেন সরকারের সাথে, যারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতার অংশ ছিলেন, তারা কিন্তু এই অশ্লীল স্লোগান যখন হয়েছে তারা একটাও কথা বলেন নাই, কোনোদিন যে তাদেরকে বারণ করেন নাই। কেন এটা বারণ করা হয়নি? এখন বন্ধ করেন, তাইলে বারণ করেন, বন্ধ করতে হবে। এটা ফৌজদারি অপরাধ অশ্লীল কথাবার্তা বলা, কারো ব্যক্তিগতভাবে কারো সম্পর্কে অশ্লীল কথা বলা মানে হচ্ছে একটা ফৌজদারি অপরাধ। এখন আপনি ফৌজদারি অপরাধের জন্য যখন তাকে বিচারের সম্মুখীন করবেন, তখন বলেন আমার গণতন্ত্র শেষ হয়ে গেল, আমার কোনো গণতন্ত্র নেই, আমার তখন রাইটস এর কথা বলবেন। তো আমি মনে করি যে আমাদের রাজনীতিবিদদের এখন সময় এসেছে যে তারা ভিন্ন মতকে শ্রদ্ধা করবেন, সকল মতের কথা তারা শুনবেন, তারা বিজ্ঞান মনস্ক আধুনিক শিক্ষার দিকে যেতে হবে। আমি জুবাইরের সাথে একদম একমত যে আমাদের যে একটা চাইল্ডহুড, মানে আমার চাইল্ডহুড বা তার চাইল্ডহুড বা আপনার চাইল্ডহুড, আমাদের যে শিশুকালটা ছিল সেটা একটা সোনালী কাল ছিল। আমরা পরিবারের মধ্যে মানুষ হয়েছি, কিন্তু কিছু মানুষ পরিবারের মধ্যে মানুষ হতে পারছেন না। তারা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে যেখানে চলে যাচ্ছে, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানে এমন একটা পরিবেশ তৈরি করা হয়, তারা অ্যাবিউজ হয়। সেখানে অ্যাবিউজ হওয়ার কারণে তাদের মধ্যে একটা ঘৃণা, বিক্ষোভ, আপনার ক্ষোভ জমায়েত হচ্ছে। জমায়েত হয়ে তারা যখন বেরিয়ে আসছে, তখন তাদের মধ্যে এই ভাষার প্রকাশ। আপনি ভালো ভাষা শেখাবেন কেন? আপনি স্কুলের শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে তো আপনি ভাষার উন্নতি হবে। গালিগালাজ আমাদের সমাজে ছিল না এটা আমি বলবো না, কিন্তু যে অশ্লীলতায় আমরা রাজনীতিকে এখন নিয়ে যাওয়ার চেষ্টা করেছি সেটা 5ই আগস্টের পূর্বে ছিল না। সুতরাং গত 18 মাস অশ্লীলতার জন্মদাতা হিসেবে আমি ডক্টর ইউনূসকে দায়ী করি, এবং ডক্টর ইউনূসের সাথে যারা ছিলেন, যারা তার সাথে ছিলেন, যারা অংশীদার ছিলেন, তারা সকলকে এই দায়িত্ব নিতে হবে। আমারও দায় আছে, আমি কথা বলতে পারিনি, ভয় পেয়েছি, এবং তারপরে জেলখানায় নিয়ে যে 87 দিন রেখে দিচ্ছে আমাকে। ধন্যবাদ জনাব আবুল আলম শহীদ খান। আমি একটু যেতে চাই সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আমরা আসলে যে বিষয়টা আপনি শুনলেন, নিশ্চয়ই জনাব আবু আলম শহীদ খান বলছেন যে রাজনীতিতে অশ্লীলতা বা যেসব ঘটনাগুলো, এগুলো বিগত যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে দায়ী করছেন, এবং তাদের সাথে যারা ছিলেন বা আপনাদের এনসিপি বা যারাই ছিলেন ওই সরকারে তাদেরকে দায়ী করছেন। এটি এই বিষয়ে কি বলবেন? আমরা যে সংঘাত বা অসহিষ্ণুতা রাজনীতিতে দেখি, ভবিষ্যতে কি এর পরিবর্তন আমরা দেখব কিনা? প্রথমত এনসিপি কখনো সরকারে ছিল না, এটা একটু ক্লিয়ার করে নিই। ইন্টারিম গভর্নমেন্টের যারা পার্ট ছিল তারা এই এনসিপি আপনাদের যিনি আহ্বায়ক ছিলেন তিনি ছিলেন সরকারে। তিনি তো তখন একটা পার্ট ছিল, কিন্তু দল হওয়ার পরে অ্যাজ এ দল আকারে আমি এটার পার্ট আমি বলতে পারবো না। তো এটা আসলে সমীচীন হবে না এভাবে ফ্যাব্রিকেটটা করা। বা তো যেটা হচ্ছে যে উনি ঠিক বলেছেন, অনেক ক্ষেত্রে অনেক কিছুই আমি একমত পোষণ করি, আবার অনেক কিছু দ্বিমত পোষণ করছি। ঠিক আছে, 1.5 বছরের অনেক কিছু ঘটেছে যেটার আসলে দায়ভারের জায়গা ইন্টারিম গভর্নমেন্টের অবশ্যই পড়ে। অনেক ইস্যু আছে, হার্ম রিলেটেড অনেক ইস্যু আছে, এরকম অনেক সেক্টর বেসড কাজ আছে যেটা আসলে আমরা এখন সমালোচনা করতে পারি বা আমরা তাদের বিচারও চাইতে পারি। আমার মনে হয় যে রিসেন্টলি 100 জনের উপরে 100টা শিশু প্রায় মারা গেছে হার্মের জন্য। সো এটা খুবই প্যাথেটিক, মানে একটা বাবা তার সন্তানকে কোলে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতাল দৌড়াচ্ছে। তো এটা দেখাটা আসলে খুবই দুঃখজনক, এবং এটা আসলে মানে খুবই কষ্টকর আমাদের জন্য এটা দেখা। তো এটার জন্য কারা দায়ী, কি কারণ, এগুলো আসলে বের করা উচিত, এটার জন্য আইন প্রয়োগ করা উচিত।
এবং তাদের যথাযথ বিচারের আন্ডার আনা উচিত। মানে বিশেষ করে আমি বলবো যে ইন্টারিম গভর্নমেন্টের টাইমে যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন তিনি পুরোপুরি ব্যর্থ একজন মানুষ ছিলেন এবং আমার মনে হয় না স্বাস্থ্য খাতে কিছু করেছে। আবার 17 বছর ধরেও তো আসলে স্বাস্থ্য খাতে কিছু পরিবর্তন হয়নি, আবার ওই জায়গাটাও আনতে হবে। আমাদের যারা আলোচক আছেন তাদের কাছে আমি অনুরোধ করবো যে আপনারা শুধু এই 1.5 বছরের পিরিয়ডটা নিয়ে আলোচনা করবেন না, আপনারা 17 বছরের জায়গাটাও আলোচনা করবেন। 17 বছরের জন্য তো আসলে 1.5 বছরের জায়গাটা তৈরি হয়েছে, কারণ ডক্টর ইউনূস তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, বা তার আসলে ওই ফরমেশনে আসারও কথা ছিল না। এই সার্বিক একটা ত্রুটির কারণে এবং সার্বিক একটা কলাপস সিচুয়েশনে আসলে এই গভর্নমেন্টটা ফর্ম হয়। এবং এই গভর্নমেন্টের যারা ভিতরে যারা ছিলেন, শহীদ ভাই তো একসময় ছিলেন আমলাতান্ত্রিক জায়গাটা, তিনি বোঝেন যে চাইলেই যে উপদেষ্টা মন্ডলী সবকিছু আলাদিনের চেরাগের মতো পরিবর্তন করে ফেলতে পারবে সেটাও না। তারা যখন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন সেখানের যে আমলাতান্ত্রিক জটিলতা বা সেখানের ব্যুরোক্রেটিক যেই প্রবলেমগুলো তারা ফেস করেছে সেটাও একটা বড় ইস্যু বলে আমি মনে করি, যে তাদের যে চিন্তাগুলো ছিল বা যে কাজগুলো তারা সম্পাদন করতে চেয়েছে তারা হয়তো বা সেই কারণে পারেনি। এবং যেই ভাষার জায়গাটা বললেন সেটা তো আমি বললাম যে আসলে এটা সার্বিকভাবে এটা আমাদের মানে সকলের দায়ভার আছে, যে আসলে আমরা তাদের জন্য ওই কালচারাল পরিবেশটা আসলে তার জন্য করে দিতে পারিনি। সুন্দর গল্পের বই থেকে শুরু করে যেই শৈশবটা আমাদের ছেলেবেলাটা আসলে আরো অনেকগুলা ইকুইপমেন্ট বা আমাদের অনেক কিছু দেওয়ার ছিল সেটা আমরা আসলে আমাদের এই জেনারেশনের কাছে দিতে পারিনি। তার ফলশ্রুতিতে একটা, এবং আমি বলবো যে বিএনপির একটা বড় ব্যর্থতার দায় ছিল, কারণ আমার তো আজকে এখানে আসলে বসার কথা না, বা তরুণরা যারা আসলে এখন রাজনীতিতে আছে তাদের তো একদম এরকম মেইন স্ট্রিম পলিটিক্সে জড়ানোর কথা ছিল না। এই জায়গাটা তো আসলে আমাদের যারা প্রথাগত পলিটিক্স করে আসছে, যারা বিরোধী দলের রাজনীতি করে আসছে তাদের একটা জায়গা ছিল যে তারা যখন এরকম ফরমেটিক জায়গায় কলাপস করছে বা সরকারি দল ব্যর্থ হচ্ছে বা একটা স্বৈরতান্ত্রিকতা তৈরি হচ্ছে, যে তারা সেটা মাঠের আন্দোলনে নিয়ে তারপরে সেই আন্দোলনটাকে ফলপ্রসূ করে সেটা সফল করে মানুষকে সেই জায়গাটা তৈরি করে দিবে যেন তাদের ফ্রিডম অফ স্পিচ বা অন্যান্য যেই নাগরিক সুবিধা বা স্বৈরতান্ত্রিকের জায়গা যে জটিলতা সেটা যেন দূর হয়। তো সেটা তারা পারেনি বলে প্রত্যেকের জনমনে একটা আক্ষেপ তৈরি হয়েছে, তরুণদের মনে একটা আক্ষেপ তৈরি হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা, মানে এখন আপনি দেখবেন যে মানে যারা ছিলেন মানে 3-4 এরকম বাচ্চারাও প্রচন্ড আক্রোশে, প্রচন্ড ক্ষেপে, মানে তাদের তো এরকম একটা জায়গা তৈরি হওয়ার কথা ছিল না, তারা ফট করে একটা গালি দিচ্ছে, রাগ হচ্ছে। তো তাদের মধ্যে যে এই অ্যাঙ্গার ইস্যুটা আমরা তো তৈরি করে দিয়েছি। তাদের জন্য আমরা যেই খেলার মাঠে তারা ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, হাডুডু খেলবে, তো সেই জায়গাটা আমাদের তাদের করে দেয়নি। সেখানে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো বড় বড় অট্টালিকা করছে, সেই মাঠ দখল করে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে তারা ব্যবহার করছে। আবার যেই মিডিয়ার জায়গাগুলো বললাম, আপনি এখন আমাকে বলেন যে কয়টা চ্যানেলে শিশুদের জন্য কোনো আলাদা করে মানে প্রোগ্রাম হয়, কন্টেন্ট হয়। আগে আমরা দেখেছি যে বিটিভিতে নতুন করি হতো, বিটিভির যে প্রোগ্রাম ছিল একটা সময় আসলেই খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হতো, শিশুদের জন্য কন্টেন্ট হতো, এবং যেসব নাটক হতো সেটাও আমরা দেখতাম যে পরিবারের সবাই মিলে দেখছে। তো এই কালচারাল জায়গাটা এখন তো আপনার নাই। আপনি যখন সিনেমা দেখতে যাচ্ছেন সেখানে আপনি দেখছেন অশ্লীলতা, যেটা রিসেন্ট টাইমসে কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু আপনি শিশুদের জন্য আলাদা করে দীপু নাম্বার 2 বা ছুটির ঘন্টা বা এরকম কন্টেন্ট এখন কয়টা দেখবেন? তো এই জায়গার সবকিছু মিলে মানে শুধুমাত্র তরুণদেরকে দোষারোপের জায়গাটা তৈরি না করে আমার মনে হয় যে সমাধান এবং উত্তরণের জায়গা নিয়ে আমাদের কথা বলা উচিত। কারণ এই উত্তরণটা না আসলে এই জেনারেশনাল গ্যাপটা থেকে যাবে। মানে আমরা এই মুরব্বীদেরকে আসলেই সবসময় মনে করবো যে ওনারা আসলে আমাদের ভালো চায় না, শুধু আমাদেরকে নিয়ে বকাবকি করে বা আমাদেরকে নিয়ে শুধু সমালোচনা করেন, কেন আমাদের রাইট ট্র্যাকটা বা পথে হেল্প করে না। তো এই জায়গাটা সবসময় তৈরি হবে। তো আমার মনে হয় যে সমস্যার অ্যাড্রেস করার পাশাপাশি আমার মনে হয় সমাধানটা সকলের মিলে করা উচিত। অসংখ্য ধন্যবাদ জনাব সাইফ মুস্তাফিজ। আমি একটু জনাব জুবাইর বাবু আপনার কাছে আসি, যে উদার গণতান্ত্রিক ধারার কথা আমরা বলছি, সেই ক্ষেত্রে আসলে যে দলীয় জাতীয় সংকটগুলোতে দলীয় সংকীর্ণতা পরিহার করে যে চর্চা থাকা দরকার সেটি আসলে আমরা কতটা দেখছি? হ্যাঁ, ধন্যবাদ আবারও। সেটা হচ্ছে যে কথাগুলো আমি শুনছি খুব মনোযোগ দিয়ে। দেখুন, একটা বিষয় যে অশ্লীলতা বা বাজে শব্দ, এগুলো কিন্তু পৃথিবীর কোনো জাতি গ্রহণ করে না। আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের দিকেও থাকার, আমরা কথায় কথায় বলি আমরা আমাদের দেশ আগেও শুনতাম 17 বছরে যে ইউরোপ আমেরিকা হয়ে যাচ্ছি,
কিন্তু ইউরোপ আমেরিকার আচরণ নিচ্ছি না আমরা। তার মানে কি আচরণগত একটা সমস্যা আমাদের রয়ে গেছে। আমি যেটা আগেও বলেছি যে এটা কিন্তু একটা পার্ট, একটা বৃহত্তর একটা মানে আগ্রাসন আমাদের এই যে সার্বভৌমত্ব বলেন, আমাদের সংস্কৃতি বলেন, সমস্ত কিছুর উপর একটা আগ্রাসনের কিন্তু একটা পরিকল্পনা নিয়ে এটা একটা পার্ট, যে কিভাবে সূক্ষ্মভাবে সমস্ত কিছু ধ্বংস করা যায়। এখন আমাদের চলচ্চিত্র ধ্বংস, আমাদের সাহিত্য ধ্বংস, আমাদের গান বাজনা ধ্বংস, আমাদের মানে কালচারাল অনেক এলিমেন্টস আমাদের ধ্বংস। এখন বাকি আছে কি? আমাদের বাকি আছে হচ্ছে আপনার এই রাজনীতিটাকে, এটাকে ধ্বংস করতে হবে। এবং আপনি দেখেন যে পৃথিবীতে আপনি যদি একটু অন্যভাবে বলি যে যে কোনো সৃষ্টিতে কিন্তু কিন্তু আবর্জনা তৈরি হয়। যে কোনো কিছু সৃষ্টি যদি আপনি করতে চান কিছু আবর্জনা তৈরি হয়। 1971 সালের আবর্জনা ছিল রাজাকার, আল শামস, আল বদর, এগুলো আবর্জনা আমাদের। এই 24-এ দেখলাম আরেক ধরনের আবর্জনা তৈরি হয়েছে, সেটা হচ্ছে বেয়াদব। বেয়াদবি কিন্তু পৃথিবীর কোনো সভ্য সমাজে গ্রহণ করে না। আপনি আপনি ইংল্যান্ড তো আমরা অনেক সভ্য দেশ বলি, ইংল্যান্ডে যান, বলবে যে ইউ আর সো রুড, মানে এইভাবে তারা কথাটা বলে, একটু গলা উঁচু করে কথা বললেই। তো এই জিনিসগুলোর একটা প্রথাগতভাবে আমি যদি একটু অন্যভাবে বিশ্লেষণ করি, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলের চরিত্র, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমরা জড় পদার্থ বলি কিংবা জীব বলি, সবার একটা চরিত্র আছে, তাই না? তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চরিত্রের ক্ষেত্রে আমি অনেক সময় দু একটা দলকে আমি যখন একটু অন্যভাবে জিজ্ঞাসা করি, নিজে নিজে জিজ্ঞাসা করি, আচ্ছা এই দলের ভাষা কি, আমি তার ভাষা খুঁজে পাই না। তার বাংলা ভাষা না, বাংলা ভাষা হচ্ছে তার উর্দু ভাষা আরো বেশি ভালো লাগে, কিংবা আরবি ভাষাটাকে তার আরো বেশি মানে অন্যরকম লাগে, ফার্সি ভাষাটাকে তার ভালো লাগে, কিন্তু বাংলা ভাষাটাকে তার ভালো লাগে না। তার পোশাক কি, আমার লুঙ্গি গামছা তার ভালো লাগে না, তার আলখাল্লাটা ভালো লাগে। আমার খাবারের বেলায় তার খুরমা খেজুরটা খুব বেশি প্রিয়। মানে একটা চরিত্রের কথা আমি বলছি আর কি। তো এইরকম ভাবে বিভিন্ন ভাবে আমরা যদি একটা দলগুলোর চরিত্র বিশ্লেষণ করি, সেখানে কিন্তু এক ধরনের মানে আমরা চরিত্র দেখতে পাই না, আমাদের দেশের চরিত্র দেখতে পাই না, অন্য কোনো চরিত্র দেখতে পাই। তো যেই কারণে যেটা আমার কাছে মনে হচ্ছে যে এই যে শব্দ প্রয়োগগুলো, বিকজ যেহেতু এই দলগুলোর চরিত্রের একটা সমস্যা আমার কাছে যেটা মনে হয়, একদম সাংঘাতিক ধরনের একটা চারিত্রিক সমস্যা আছে এই দলগুলোর। এবং এটা সেটা নতুন দল বলি, পুরনো দল বলি, এইটা গ্রহণযোগ্য না। এবং এগুলো কঠোরভাবে দমন করতে হবে, সারা বিশ্বে কঠোরভাবে দমন করে ভাই, ইটস নট অনলি বাংলাদেশ। বাট দমনটার জন্য গত 17 বছর হাসিনার দমন না হয়, যে একচেটিয়া দমন, বাট আইন থাকবে না। আপনি যেমন ওই যে মির্জা আব্বাসের কথাটা বলা হলো, মির্জা আব্বাসের এগেনস্টে একটি ছেলে যা তা বলে সম্মুখে, এটা তো কোনো ব্যালেন্স হলো না। আপনি একটা নির্বাচন করছেন, দুইজন প্রার্থীর ব্যালেন্সটা ঠিক হলো না, যা তা বলে বেড়ালো এবং পুরোটা সময়। তা আপনি এটাকে কি বলবেন, এটা কি আইনগতভাবে রাইট? তো এই বিষয়গুলো আমরা যদি ধরি, যেহেতু আমরা ডে 1 থেকে এগুলোকে প্রটেক্ট করে নিই, যে কোনো অশ্লীলতা বেড়ে চলছে এবং অশ্লীলতা এমন একটা পর্যায়ে গেছে, সেটা রাজনৈতিক দল একে অপরের সাথে না, শুধু এখন ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে। এবং এইগুলোকে যদি আমরা এখনই কঠোর হাতে যদি আমাদের দমন না করতে পারি, আমি যেটা বলেছি রাষ্ট্রের দায় আছে, আমাদের দায় আছে। সত্যি কথা যেটা আমার সামনে পড়লে কিন্তু আমি ছাড়বো না। এইভাবে যদি প্রতিটা মানুষ, প্রতিটা জনগণ, এই মবের ব্যাপারটা যদি আপনি দেখেন, মব যখন বাংলাদেশে তৈরি হলো, যারা মব করেছে, জনগণ যদি তাদের উপর মব করতো, তাহলে কিন্তু মব বন্ধ হয়ে যেত। কিন্তু জনগণ মব করেনি, জনগণের উপরে তারা মব করেছে। সো এই যে বিষয়গুলো আমার কাছে মনে হয় যে এইভাবে আমাদের এটা ঠিক করা যাবে না। এটা ঠিক করতে গেলে আমাদেরকে আলোচনা করতে হবে, বসতে হবে, এবং পাশাপাশি এই বিষয়গুলো, এগুলো সামাজিক সমস্যা, এই সমস্যাগুলোকে আপনি বাড়তি দিতে পারেন না। সুতরাং এগুলো রাষ্ট্রের দায় যেমন আছে, রাষ্ট্রের আইন প্রয়োগ করতে হবে, পাশাপাশি সামাজিকতাটাকে ঠিক করতে হবে। সামাজিকভাবে আমরা, আমার মনে হয়, ঐক্যবদ্ধ হয়ে এই বিষয়গুলোকে আমাদের অনেক কিছু অর্জন করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ জনাব জুবাইর বাবু। আমি একটু একদম বিরতি নেবার সময় হয়েছে, আমি একটু জনাব মাসুদুল আপনার কাছে আসতে চাই, একটু 2 মিনিটের জন্য যদি বলেন যে রাজনৈতিক দলগুলো আসলে চরিত্র বদলাবে কে, এটি যদি একটু বলেন। চরিত্র, রাজনৈতিক দলগুলোর যে চরিত্রের কথা বলছেন জনাব জুবাইর বাবু, সেই চরিত্র আসলে কে বদলাবে? এটা রাজনৈতিক দলগুলি বদলাবে। আপনার চরিত্র আমি কে বদলাবো? আপনার চরিত্র আপনাকে বদলাতে হবে। আপনি যদি টের পান যে আপনার এই চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য
আপনার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে যাদের সমর্থন আপনার দরকার জনগণ পছন্দ করছে না, তাহলে আপনি আপনার চরিত্র পাল্টাবেন। আর যদি আপনি টেন না পান, আপনি যদি মনে করেন জনগণ সে কে, আমি যা করবো সে তাই মানবে, তাহলে আপনার চরিত্র পাল্টাবেন না। আপনি বরং আশা করবেন জনগণ আপনার এই চরিত্রকে মেনে নিবে, এটা আপনি আশা করবেন। এই আশা করতে 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 একসময় মনে করবেন যে আসলে তো মেনে নেয়, তারপরে এক পর্যায়ে শেখ হাসিনার মতো অবস্থা হবে। শেখ হাসিনা কিন্তু মনে করছিল যে উনি যা করেন তাই সব জনগণ বোধহয় মেনে যায়, তো মেনে যে নেয় না এটা উনি টের পান নাই। পলিটিক্যাল পার্টিগুলো এই অবস্থা হয়, তারা যা করে জনগণ যে তাদেরকে অপছন্দ করছে এটা তারা বুঝতেই পারে না, কারণ তাদের সবসময় তারা এমন চামচা পরিবেশিত থাকে। চামচারা তাদের সবসময় বলে যে আপনি তো আসলে মানুষ না, আপনি একটা মহামানব। আপনি যা বলতেছেন জনগণ সেটা শুনেই এত খুশি হচ্ছে যে তারা আর ভাত চায় না, চাল চায় না, বিদ্যুৎ চায় না, খালি আপনার কথাই শুনতে চায়। ওই যে আমরা তখন বলতাম না যে এত উন্নতি হচ্ছিল তখন, যে উন্নতি বলে আপনি যদি সুইচের মধ্যে চাপ দিতেন দেখতেন এমনি বাতি জ্বলতো উন্নতির চাপে। তো এটা মনে করে লোকে, কিন্তু বাস্তবতা তা না। দেখেন আপনি আমাকে 2 মিনিট সময়, আপনি কি এরপরে কি আবার আমাকে টাইম দিবেন? না, এরপরে আসবো, আমরা আরো একবার আসবো। এরপরে আসলে একটা কথা যে কথাটা আমি বলতে চাইবো সেটা বললে একটু সময় লাগবে, তাহলে পরেই বলি। ওকে, অসংখ্য ধন্যবাদ জনাব মাসুদ কামাল। আমরা একটু বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, দেশ সংলাপ নিচ্ছি একটু ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সংলাপে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। আমি একটু শুরুতে যেতে চাই ডক্টর আব্দুল মান্নান, আপনার কাছে একটু আসি। রাজনীতিতে আসলে এই মুহূর্তে আমরা গঠনমূলক বিরোধিতা কতটা দেখি, যেটি আসলে দেশের স্বার্থে এবং মানুষের স্বার্থে, নাকি শুধুমাত্রই দলীয় স্বার্থের রাজনীতি আমরা এখনো দেখছি? আপনাকে ধন্যবাদ। দেখেন, কোন বিরোধী দল যদি দলীয় স্বার্থে রাজনীতি করে তাহলে সেই বিরোধী দল আগামী দিনে জনগণের কাছ থেকে হারিয়ে যাবে। জনগণের রাজনীতি সবসময় বিরোধী দলকেই করতে হয় এবং জনগণের সেই রাজনীতির কথা বিরোধী দলই বলছে। বাংলাদেশের 69% মানুষের যে গণভোট, এই গণভোটের রায় বাস্তবায়নের জন্য আমরা সংসদের বাইরে আমরা কথা বলেছি। সরকারি দল কি দেশের মানুষের জন্য রাজনীতি করবে না? সরকারি দল এটা কি 70% মানুষের রায় কি জনগণ না? এটাকে আপনি কি আলাদা করে দেখেন কেন? এটা কি আউট অফ পিপুল? এই 70% মানুষের রায়কে কি আপনি আউট অফ পিপুল নিয়ে যেতে চান? এটা আপনার জায়গা থেকে শোভা পায় না, আরেকজন বললে শোভা পায়। প্লিজ, আপনি বিরোধী দলই জনগণের রাজনীতি করবে সেটি বলছি। আপনি একটা গণভোটের রায়কে মানে এটাকে সীমাবদ্ধ করে ফেলতে পারে না। এটা জনগণের রায় নিয়ে আমরা লড়াই করছি। এখানে ঐকমত্য কমিশনের রায় নিয়ে আমরা লড়াই করছি। আমরা জ্বালানি নিয়ে কথা বলেছি, আমরা জ্বালানি নিয়ে কমিটি করতে বাধ্য করেছি। কমিটি গঠন করার পর এটা শেষ হয়েছে। আমরা হাম নিয়ে কথা বলছি, বাংলাদেশের সিস্টেম নিয়ে কথা বলছি, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য কথা বলছি। আমরা কোনটা বলছি না? দেখেন, আমি আমার বাবু ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, উনি কথা বলতে যে অনেকগুলো কথা বলেছেন যেগুলো ইন্ডিকেট করে বলেছেন বিভিন্ন ভাবে, আরবি ভাষা, উর্দু ভাষা, ফার্সি, খুরমা, খেজুর, এইগুলো নিয়ে যখন উনি বলেন তখন একটু হিসাব করেই বলা উচিত। এদেশের মানুষরা খুরমা দিয়ে কেন হিসাব করব? প্লিজ, আমি আপনি বলেন আপনার সময় বলবেন, কথা বলেছেন, আপনি আপনার সময় বলবেন। না, এই কথাটা আমি অ্যানসার করছি। হিসাবের কথাটা আসে না, হিসাব আমি আমার কথা বলেছি, আপনি আপনার কথা। আমার অংশটা শেষ হোক, আপনার অংশে আপনি বলবেন, আপনি যা ইচ্ছা তাই বলবেন, কোনো সমস্যা নেই। এই দেশের মানুষরা আরবি ভাষায় কোরআন পড়ে, কাজেই এই ভাষার প্রতি মানুষের স্পেশাল উইকনেস আছে। এই ভাষা শিখবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এবং আমরা আজকে রাজনীতি নিয়ে আলোচনা করছি, ভাষা নিয়ে না। এই দেশের মানুষরা
খুরমা খেজুর দিয়ে ইফতার করে রাসূলের সুন্নাত, এটা খেতে ভালোবাসবে, এটা অত্যন্ত স্বাভাবিক। আপনার অন্য কিছু খেতে ভালো লাগলে আপনি সেটা খাবেন, কিন্তু আরেকজনের ভালোবাসাকে আপনি কি করতে পারেন না, ছোট করে দেখতে পারেন না। আপনি বিভিন্ন ভাষার কথা বলেছেন। বাংলাদেশে বাংলা ভাষা রাষ্ট্রভাষা আন্দোলনের জন্য অধ্যাপক গোলাম আজম সাহেব ডাকসুর জিএস হিসেবেই ভূমিকা পালন করেছিলেন। আপনার হাসি আছে, আপনাদের কান্নাও আসে, কষ্টও হয় যে এই ভালো কাজটা কেন এই ভদ্রলোক করলো, এটা তো অন্য একজন করলে ভালো হতো। এই যে সীমাবদ্ধতা আপনাদের, এটা একটা উনি পরে দুর্ভাগ্যজনক। স্বীকার করেছেন উনি ভুল করেছিলেন। জি না, হ্যাঁ। এই লিখিত আছে, নিউজটা, লিখিত এটা আছে। আমার কাছে আছে। লিখিত এটা আছে। এই যে নাহরিন একবার বলেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি তাকে এই কারেকশন দিয়েছি, পরের দিনই প্রতিবাদ আছে। আপনি যেদিন তার নামে মিসকোট করা হয়েছিল এই হলুদ মিডিয়াগুলোতে, তারপরের দিনই প্রতিবাদ আছে। আমি এখনই আপনাকে দেখাবো, এটা আমার মোবাইলে আছে, আমি দেখাতে পারবো। এই মিসকোট করবেন না। এরপরে আমি বলবো যে আপনি আবর্জনা বলতে চান, আবর্জনা কারা আর কারা ভালো মানুষ এটা জনগণ ডিসিশন নিবে, জনগণই দেখে। যারা আবর্জনা তারা হারিয়ে গেছে, আর যারা ভালো তারা এখনো টিকে আছে। ফাঁসি, গুম, খুন, আয়নাঘর থেকে শুরু করে অনেক কিছু মোকাবেলা করে যারা বাংলাদেশে আদর্শিক রাজনীতি করে তারাই টিকে গেছে, তারা তো মাফ করে না। ঘরে আবর্জনা থাকে, কিছু আবর্জনা থাকে বাংলাদেশ ঘরে, জামাত বা ঝাড়ুও ইসলামী থাকে। কোনো মিডিয়া দখলে যায় নাই মাফ করে, এটা আপনার জানা থাকা দরকার। বাংলাদেশ জামাত ইসলামী কোনো প্রতিষ্ঠান দখলে যায় নাই, দখলের রাজনীতিতে বিশ্বাস করে না। অনেক কিছু পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি পরিবর্তন হয় নাই, মানুষ পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে, সেগুলো নিয়ে কথা বলেন। এরপরে হচ্ছে আপনি আমাদের আবু আলম স্যার বলেছেন যে 5ই আগস্টের পরেই যত ধরনের মব হয়েছে, এর আগে কখনো ওনারা মব ধরেন নাই। আচ্ছা, আমি আপনার কাছে একটু বিনয়ের সাথে বলতে চাই, শেখ মুজিবুর রহমান যখন বাকশাল কায়েম করেছিলেন, কোথায় সিরাজ শিকদার এই বক্তব্য সংসদের মতন দিয়েছিলেন, এগুলো কোনো মবের কাতারে পড়ে কিনা? আজকে আপনাদেরকে বলতে হবে গান পাউডার দিয়ে মানুষ মারা এগুলো মবের? আপনার সময় বলবেন, আপনার সময় দিয়ে দেই। আমি সিরাজ শিকদারেরটা একটা কিলিং, তাকে হত্যা করা হয়েছে, এটা পুলিশ কিলিং, ওটা মব না। মব আর কিলিং দেখেন এই কিলিং নিয়ে একজন প্রেসিডেন্ট কিন্তু এটা নিয়ে কি করতে পারে না, এটা নিয়ে মকারি করতে পারে না, এটা নিয়ে কোন ধরনের তিনি আইনি ব্যবস্থা নেবেন। একজন ব্যক্তি হত্যা হয়েছে, কেন হত্যা হয়েছে, কিভাবে হত্যা হয়েছে এটা উদ্ঘাটন করবেন, কিন্তু তার হত্যাকে তিনি জাস্টিফাই করতে পারেন না, এটাও এক ধরনের মব। এরপরে আমি আপনাকে বলতে চাই যে গুম, খুন, আয়নাঘর তৈরি হয়েছে, এগুলোর ব্যাপারে আপনার কথা বলেন। কেন মানুষ মবের দিকে গেল? যখন আপনার বিচার বিভাগের বিচারকরা বলে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, তখনই তো মানুষ আর ন্যায় বিচার পায় না। ন্যায় বিচার যখন রাষ্ট্র, সরকার, আদালত থেকে যখন উঠে যায়, তখন জনগণ আইন হাতে তুলে নেয়। যদিও এই আইন হাতে তুলে নেওয়াটা কি বৈধ না, কিন্তু এই অভ্যুত্থান কেন হয়েছে? এই অভ্যুত্থান হয়েছে তো বঞ্চনা থেকে, ভোট অধিকার থেকে, লুটপাট থেকে, গুম, খুন, আয়নাঘর থেকে। তাহলে তো আপনি কিছুদিন পরে এই অভ্যুত্থানকেই মব বলার চেষ্টা করবেন, কাজেই এটা গ্রহণযোগ্য না। বাংলাদেশের মানুষ একটা নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। আমি মনে করি আপনাদের মতন সিনিয়র সিটিজেনরা সেই বাংলাদেশ গঠনে পিছন থেকে সহযোগিতা করবেন। এখানে যদি আবার নতুন ক্রাইসিস তৈরি করে আরেকজন ফ্যাসিস্টকে আনার সুযোগ দেন, নতুন কাউকে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ তৈরি করে দেন, দখলের রাজনীতি আসে, চাঁদাবাজির রাজনীতি আবার চলে যায়, গুম খুনের রাজনীতি চলে যায়, মত প্রকাশের স্বাধীনতা যদি আর না থাকে, তাহলে এই বাংলাদেশ কোথায় যাবে? যে কিছুদিন আগে কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয়ে সরকারি কলেজে সেখানে একজন জনপ্রতিনিধি বক্তব্য দিচ্ছেন কলেজের একটা, সেখানে যে মব তৈরি করলো একদল মানুষ। কই, এগুলো তো আপনারা বলতে কষ্ট পান। আমি মনে করি এই যে জায়গায় সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, মানুষ গ্রহণ করবে। শহীদ খান, আমি আপনার কাছে একটু আসতে চাই যে রাজনীতিতে গঠনমূলক যে রাজনীতির কথা বলা হয়, দেশ ও মানুষের স্বার্থের রাজনীতি, সে বর্তমান সময় আমরা আসলে কতটা দেখছি, সরকার কিংবা বিরোধী দলের যে অবস্থা আমরা লক্ষ্য করছি। ধন্যবাদ আপনাকে। এখনই মানে এই মাত্র 70 দিনের মধ্যেই সরকার এবং বিরোধী দলের পারফরমেন্স মূল্যায়ন করার বা কনক্লুসিভ মূল্যায়ন করার সময় আসেনি। আমরা সংসদ 25 দিনের সংসদ দেখেছি, সেখানে সংসদে বেশ কিছু আলাপ আলোচনা হয়েছে, আমরা দেখেছি অনেকগুলো অধ্যাদেশ পাশ হয়েছে, কয়েকটা অধ্যাদেশ পাশ হয়নি, সেগুলো নিয়ে আবার আলোচনা হবে। বিষয়টা হলো যে আমরা যখন কথা বলি তখন তো আমরা আমাদের কথাগুলো বলি, ওই কথাটা কেন বললাম না যদি জিজ্ঞেস করেন তাহলে তো একটু মুশকিল হয়ে যায় না? কেন আপনি অ্যাঙ্কর, আপনি আমাকে যে ধরনের প্রশ্ন করছেন আমি সেই ধরনের উত্তর দিচ্ছি। আপনি বলেন। এখন আমি তো ওই মবের তুলনা করতে যে বা মবের উদাহরণ দিতে যে
74 সালের সিরাজ শিকদারের হত্যা, যেটা একটা হত্যাকাণ্ড ছিল এবং এটা পুলিশ হত্যা, কি পুলিশরা হত্যা করেছিল তাকে, তো সেটা নিয়ে কে কি বলেছেন সেটা নিয়ে আলোচনা করে এবং ওটার সাথে জাসদের মত- হাজার হাজার নেতাকর্মী হত্যা হয়েছিল। আমি জাসদের একজন কর্মী ছিলাম, আমি তো একদম পরিষ্কার, আমি তো কখনো লুকাই না আমি কি ছিলাম না। এবং সেই সময় তো আমার বয়স ছিল বঙ্গবন্ধুর বিরুদ্ধে, তার যে স্বৈরাচারী শাসনের ব্যবস্থার বিরুদ্ধে কাজ করার, কর্মী হিসাবে রাজনীতি করার আমার সুযোগ হয়েছে, আমি করেছি। এবং সেই সময় আমি মাত্র 2 বছর জেলে ছিলাম ওই পিরিয়ডটাতে। তো সুতরাং এগুলো আমাদের জীবন দিয়ে আমরা অনুভব করেছি যে বাংলাদেশটা কিভাবে হয়। আমরা সেই জন্য যখন কথা বলি তখন অ্যাঙ্কর যে পয়েন্টগুলোতে বলে সেগুলো নিয়ে কথা বলি, সেই জন্য আমরা টেনে আনি না বিষয়টা। আমি যা বলছি এখন আবার বলি, আমার একটা জীবন আছে, আপনারও একটা জীবন আছে, আপনিও এই দেশটাকে দেখেছেন। 5ই আগস্টের পরে বাংলাদেশে যে সংখ্যায় মব হয়েছে সেটা গত 55 বছরে হয়নি। এটা আমি লিখে দিলাম, এটা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে আমি ভুল প্রমাণিত হতে চাই, সেটার প্রমাণক হিসেবে আসতে হবে। 5ই আগস্ট পরে এমন দিন ছিল না যেদিন মব হয়নি। এমন আপনার ঘটনা বলি তো, যে বললাম তো 3000 স্কুলের শিক্ষককে, প্রধান শিক্ষককে, উপপ্রধান শিক্ষককে বা শিক্ষককে এই আপনার অপমানজনকভাবে মব করে তাদেরকে বের করে দেওয়া হয়েছে স্কুল কলেজ থেকে। একটা উদাহরণ। তা এরকম আমার বাসাটা একদম শাহবাগের কাছে, আমি প্রতিদিন শাহবাগে দেখেছি যে লোকজন কোথায় গেছে, কোথায় কোথায় মব হচ্ছে, কার বাসায় হামলা হয়েছে, এগুলো তো পত্রপত্রিকা আসছে, কোথায় চাঁদা তুলতে গেছে, কে কোথায় গিয়েছে, এগুলো তো সব পরিষ্কার। সুতরাং আমি এখনো বলি 55 বছরে যত মব হয় নাই, আমরা 18 মাসে সেই মব দেখেছি। তার মানে কি মব হওয়া যাবে না? আমরা এখন এক জায়গায় আসি যে ভাই আপনারা মবটা এখন বন্ধ করেন, মব হওয়া যাবে না। এমনকি এটাও যদি বলেন যারা মব করেছে, যারা অশ্লীলতাকে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করছে, তাদেরকে কিন্তু আমরা জাতীয় বীরও বানিয়েছি। অসুবিধা নেই, আপনি বানাতে পারেন। আমি যদি মনে করি যে আজকে, তাহলে ঠিক আছে আমিও শুরু করি এরকম অশ্লীল করে, একসময় জাতীয় বীর হয়ে যাব। জাতীয় বীর করে ফেলতেছি আমরা। এইসব জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে। আমরা বের হয়ে আপনি যেটা বলছেন, আপনার সাথে আমি একমত যে দেশে একটা সুশাসন দরকার এবং দেশে সুরাজনীতি দরকার। সুশাসন হবে না যতদিন সুরাজনীতি হবে না। তো সুরাজনীতির জন্য আপনি কি করবেন? আপনার বেশি কিছু করতে হবে না। আপনি একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস করতে হবে আমাদেরকে। এখন আপনি কোরআন সুন্নাহর ভিত্তিতে আইন প্রণয়ন করবেন, বাংলাদেশে ইসলামী প্রজাতন্ত্র করবেন, এরকম দলও থাকতে পারে বাংলাদেশে। বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ হতে হবে উদার গণতান্ত্রিক বাংলাদেশ। সেখানে বহু মতের প্রতি সকলের শ্রদ্ধা থাকতে হবে। সেখানে আপনার বিজ্ঞান মনস্ক আধুনিক শিক্ষার একটা ব্যবস্থা থাকতে হবে। তার পাশাপাশি আরো অনেক বিষয় আপনি জনগণকে শিক্ষিত করবেন। সেখানে উন্নত সংস্কৃতির চর্চা থাকতে হবে এবং এই মবের মুল্লুকের রাজনীতিটাকে বন্ধ করতে হবে যে কোনো ভাবে। পার্লামেন্টে আপনি আনা ভোট নিয়ে একটু কথা না বললেই নয়, যেটা আপনি যে হিসাব দিলেন, আপনার 12,77,00,000 ভোটার, তার মধ্যে 59.44% ভোট দিয়েছে, তাই না? এর মধ্যে হানা ভোটে অংশগ্রহণ করছে 60.26। একটু ডিফারেন্স আছে, এটা থাকতেই পারে, কেউ হয়তো ওই ভোটটাই শুধু দিয়েছে। সেখানে বিএনপি কত ভোট পেয়েছে? 49.97%। মানে ওই ভোটের যা ভোট পড়েছে বাংলাদেশে তার 50% বিএনপি পেয়েছে। আপনি এখন যদি বিএনপি বলে যে আমাদের হানা ভোটের নামে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, ওই অধ্যাদেশটাই বেআইনি ছিল, সংবিধান সম্মত ছিল না, রাষ্ট্রপতি ওই অধ্যাদেশ জারি করেছে কিনা এটা সন্দেহ, এবং আমি ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে হানা ভোটের যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন বোঝার মতো সক্ষমতা আমার হয়নি। তো সুতরাং সারা বাংলাদেশের মানুষ যারা হা দিছে না দিছে তারা কি বুঝে দিছে ভাই আমি জানি না, আমি বুঝি নাই। সুতরাং আমি হা না কোনোটাই ভোট দিতে পারিনি। এই অবস্থায় বিএনপির 50% ভোট বাদ দিলে আপনাদের যে 31% ভোট আছে, তাহলে তো সব মিলেই নার পক্ষেই তো মানুষ বেশি। এখন আমি শেষ করি, নার পক্ষেই মানুষ বেশি, কারণ 30% অ্যাবসেন্টি ভোটার, 40% মানুষ ভোট দেয় নাই। আপনি দাবি করতে পারেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট কবে দিয়েছে? 87%। ইয়াতে পশ্চিমবঙ্গে এবার 92% ভোট মানুষ দিতে, 87%। তো আমি যদি 10% ভোট, 15% ভোটও বাদ দেওয়ার পরে যে হিসাবটা দাঁড়াবে, সেই হিসাবে একেবারে পুরো বাংলাদেশের মানুষ সমর্থন করছে, এটা বোঝার কোনো কারণ নেই। তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই এবং এটা একটা বিট্রেয়াল।
আপনি একটা সনদ স্বাক্ষর করলো বিএনপি, যেখানে তারা তাদের নোট অফ ডিসেন্ট ছিল, আপনি সেইটা সহ জনগণের কাছে যেতেন, এবং এটা কোনো হানা ভোটের প্রশ্নই উঠতে পারে না। হানা ভোট তো হয় ভাই একটা একদম স্পেসিফিক ইস্যুর উপরে। এই হানা ভোট হয়নি বাংলাদেশে, হ্যাঁ জেনারেল জিয়া রহমান সাহেব করেছেন, তখন মার্শালও ছিল, কনস্টিটিউশন সাসপেন্ড ছিল, সো লিগালি মানে মার্শালও লিগালি উনি এটা করেছেন, পরে মার্শালকে লিগালিটি দেওয়া হয়েছে। জেনারেল এরশাদ করেছেন, তখন মার্শালও ছিল, কনস্টিটিউশন সাসপেন্ড ছিল। বেগম খালেদা জিয়ার সময় একটা ভোট করতে হয়েছে, এরকম গণভোট কেন করতে হয়েছে? পার্লামেন্টে আলোচনা করার পরে পার্লামেন্টের অনুমোদন নিয়ে একটা গণভোট করা হয়েছে। সো এই গণভোট এটা ছিল প্রতারণা। এই গণভোটের যেটার জন্য এখন আপনারা দাবি করছেন, দাবি করতে পারেন, একটা রাজনৈতিক দল অবশ্যই দাবি করবে এটা একটা প্রতারণা ছিল, জনগণের সাথে প্রতারণা করা হয়েছে, বিএনপি নিজেই প্রতারিত হয়েছে, এবং বিএনপি 50% ভোট পেয়ে বিএনপি এখন সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করেছে। সেটা এই হানা ভোটের কারণে বিএনপির সবকিছু করতে হবে, এই দায়িত্ব তাদের নয়। তবে বাংলাদেশের সংস্কার দরকার, সংস্কার করতে হবে। সেই সংস্কারগুলো নিয়ে আমি মনে করি পার্লামেন্টে আলাপ আলোচনা হওয়া উচিত। আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সামনে এগিয়ে যাব, সংস্কারগুলো হবে। কিন্তু ওইটা নিয়ে এখন এই চাপাচাপি করে আবার যদি আমরা দেশকে সংকটের মধ্যে ফেলে দিই, সেটা অবশ্য জনগণ পছন্দ করবে না। হয়তো আমি জনগণের একজন হিসাবে আমার পছন্দ না সেটা। অসংখ্য ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান। আমি একটু সাইফ মোস্তাফিজ আপনার কাছে আসি যে আগামীর রাজনীতিতে আপনার প্রত্যাশা কি, সংক্ষেপে যদি বলেন। আগামী রাজনীতিতে আসলে আমি যেটা মনে করি যে আমাদের যে রাজনৈতিক দল যারা আছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, বা যারা সাংবাদিক থেকে শুরু করে সিভিল সোসাইটি বা যে রোলে আছেন না কেন, তাদেরকে আর একটু উদারপন্থী ভাবে আসলে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করতে হবে। নিজেদের ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ বা ব্যক্তি এজেন্ডা বা ব্যক্তি মতাদর্শের জায়গাটাকে একটু পাশে রেখে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের কোন বিষয়টা আসলে ভালো হবে, বা সবারই কিছু না কিছু জায়গা ছাড় দিতে হবে। মানে আমার সমালোচক যারাই যেটা বলছেন না কেন, প্রত্যেকে নিজেদের এক একটা মতাদর্শ বা এক একটা জায়গায় আসলে তারা রিজিট, তো সেই জায়গায় আমার মনে হয় না যে কখনো আসলে একটা কমন গ্রাউন্ডে আসা পসিবল। তো সবারই নিজস্ব জায়গা থেকে কিছু না কিছু জায়গায় একটু ছাড় দিয়ে আমার মনে হয় যে সেই জায়গাটায় আসতে হবে, এবং ডেফিনেটলি সেটা 5 তারিখের পরে একটা সুযোগ ছিল। এবং মব কালচার নিয়ে যে কথাগুলো হচ্ছে সেটা সবকিছুর সাথে আমি ডেফিনেটলি একমত পোষণ করি না। কারণ আমার যেটা মনে হয় যে আফটার 2-3 ইয়ার্স পর ওনারাই হয়তো বলবে যে জুলাইটাও একরকম মব হয়েছে বা এরকম ভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করা হবে। কারণ মব জাস্টিস বলি বা মব ভায়োলেন্স বলি, এটার ডেফিনেশন বা কিভাবে তারা ডিফাইন করছে এটা তাদের একটা পার্সপেক্টিভ। আপনি বাংলাদেশ মানে ঠিক আছে আমরা ধরে নিলাম সে সময় তো একটা অন্যরকম পরিস্থিতি ছিল, যেখানে আসলে গভর্নমেন্ট চলে গিয়েছিল বা সেখানকার যারা গভর্নমেন্টে বসছিল তারাও কিছুটা আনস্টেবল কন্ডিশনে ছিল, তাদের প্রক্রিয়াগত জায়গায় ঠিকভাবে ফাংশন করার একটা জায়গা তৈরি হচ্ছিল, সেটা ওইভাবে করতে পারছিল না। কিন্তু এই যে এই নির্বাচনের পরে আমরা তো ধরে নিলাম যে নির্বাচনের মাধ্যমে সবকিছু সমাধান হয়ে যাবে, তারপর আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা দখল হচ্ছে, মিডিয়া দখল হচ্ছে। তো এই জায়গাটাকে কি তারা মব বলতে চায় কিনা, বা এই যে বিভিন্ন নেতা বা ভিন্ন মতের বিরোধী দলকে এখন আস্তে আস্তে দমন করার ভাবে নানাভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে, শুধুমাত্র হয়তো একটা কার্টুন শেয়ার করার জন্য, অথবা তার কোনো প্রোগ্রামে যে আবার অ্যাটাক করা হচ্ছে। তো এটাকে কি তারা মব বলতে চায় কিনা? ব্যাপারটা হয়েছে যে সামগ্রিকভাবে আপনি সবগুলাকে এক কাতারে ফেলে দিচ্ছেন, এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় এবং পূর্ববর্তী সময় আসলে যেই আক্ষেপের জায়গা তৈরি হয়েছিল এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণের জায়গাটা বিলম্বিত হচ্ছিল, সেটার জন্যই কিন্তু আসলে এই প্রক্রিয়াগত জায়গায় সমস্যা হয়েছিল। এবং আমরা এটাও জানি যে এই 1.5 বছরে দেশটার কন্ডিশন আনস্টেবল করার জন্য আসলে অনেক মত, অনেক পদ এবং অনেক দলের একরকম সুকৌশলের একটা প্ল্যানও ছিল, যার প্ল্যানের অংশ হিসেবে আমরা দেখতে পেয়েছি যে লন্ডন বৈঠক হলো। লন্ডন বৈঠকের পরে আস্তে আস্তে মানে ব্যাপারটা হয়েছিল যে এই গভর্নমেন্টের যেরকম এইটাও ন্যারেটিভ আসছিল এক পক্ষ থেকে যে না 5 বছর চাই, আজীবন চাই, এরকম একটা ন্যারেটিভও যেরকম আসছিল, আবার আরেক দিক দিয়ে চেষ্টা করা হচ্ছিল যে না আমাদের ছাড়া বা আমাদের গভর্নমেন্ট ছাড়া কিন্তু আপনারা টিকতে পারবেন না, সেভাবে নানাভাবে প্রক্রিয়াগত জায়গা ছিল। তো এইটার পেছনে একটা সূক্ষ্ম রাজনৈতিক কৌশল, রাজনৈতিক স্ট্র্যাটেজি এই জায়গাটাও ছিল, এবং বর্তমানেও সেই অব্যাহত সেই প্রক্রিয়াটা চলছে। এটা নিয়েও আমাদের আসলে কথা বলতে হবে, এবং রাজনৈতিক জায়গা থেকে আমাদের
আমরা এইসব রাউন্ড টেবিল করে অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারি, অনেক ডিবেট করতে পারি, কিন্তু আমার মনে হয় যে আমাদের প্রক্রিয়াগত জায়গায় আমাদের নিজেদের জায়গা থেকে পরিবর্তনটা আনতে হবে। যারা আমলা আছেন, যারা এমপিরা আছেন, তাদের ছেলে মেয়ে কয়জন সরকারি স্কুলে পড়ে, তারা কয়জন আসলে সরকারি হাসপাতালগুলোতে নিজেদের ট্রিটমেন্ট গুলা করে। সবাই দেখা যায় যে দেশের বাইরে যাওয়াটাই প্রিফার করে, বা ইংলিশ মিডিয়াম স্কুল বা এই জায়গাগুলোতেই প্রিফার করে। তো আমার মনে হয় যে সুন্দর একটা রাজনৈতিক সুন্দর কালচারের পরিবর্তনের জন্য আমাদের যারা এমপিরা আছেন, আমলারা আছেন, তাদের মূলত এখন থেকে এই সরকারি সেবাগুলো নিজেদের নিতে হবে। নিলেই আমার মনে হয় যে বাংলাদেশের জনগণ আমার মনে হয় তখন একটা ধন্যবাদ better জনাব কিছু সাইফ পাবে। মুস্তাফিজ। আমি একটু জনাব জুবাইর বাবু আপনার কাছে আসতে চাই যে উন্নত গণতান্ত্রিক যে রাষ্ট্র গঠনের কথা আমরা সবসময় বলি, সেক্ষেত্রে আসলে কেমন রাজনীতি চান? আপনার শেষ বক্তব্য। ধন্যবাদ। আমার মনে হচ্ছে আমার সহ আলোচকের একটা কথা আমি একটু না বলে পারছি না। উনি যে ভাষার বিষয়টা নিয়ে আসছেন, আমি এই জায়গাটা বলতে চাই। আমি আসলে রাজনৈতিক দলের সাংস্কৃতিক চরিত্র নিয়ে কথাটা বলছিলাম, যে একটা মানে আমরা যেমন ব্যক্তির চরিত্র বলতে আমরা যেটা বুঝি যে তার ভাষা কি, সে খায় কি, হ্যাঁ, সে কিভাবে ঘুমায়, সে পড়ে কি। তো এই জায়গার থেকেই কথাটা বলা। আর ধর্মেরগত ভাবে আমি যেটা মনে করি যে ইসলাম তো আমারও ধর্ম, সুতরাং আমি দেব না আমার ধর্মটাকে কেউ অপব্যাখ্যা করুক, অন্যভাবে ব্যবহার করুক, রাজনৈতিক ভাবে ব্যবহার করুক, এটা আমিও দেব না, যেহেতু আমার ধর্ম। তো 95% মানে 92% বা 95% মুসলিমের দেশে ধর্ম বিক্রি ভাবে চলবে না। তো সুতরাং ওটা বাদ দিয়ে রাজনীতিটা করতে হবে, এটা হচ্ছে একটা জিনিস। আর 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশের আসলে প্রকৃত পক্ষে আমরা যদি বাংলাদেশের ডেভেলপমেন্টটা চাই, যেটা রাজনৈতিক চর্চা বলেন, সেটা আপনার সামাজিক কিংবা অর্থনৈতিক জায়গাটা থেকে বলেন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা থেকে আমার মনে হয় যে যেটা আমাদের এনসিপির যে ভাই উনি বলেছেন, কথাটা সুন্দর কথা বলেছেন, যে আমাদের এগুলো একটু সহনশীল হতে হবে। বিষয়গুলো আমাদের ভাবতে হবে ঘোরার সমস্যাটা কি। দেখেন প্রত্যেকটা জায়গা আমাদের যে এখন এই যে একটা বিভাজনে কিন্তু গোড়ায় কিছু সমস্যা আছে, আপনারা জানেন। এটা আমি যদি 71 আগের কথা বলি, সেখানেও কিন্তু সমস্যা আছে, এবং 71 সাল থেকে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়েছে। তো আমার মনে হয় যে এই গোড়ার সমস্যাগুলো সমাধান করতে হবে। এগুলো মানে একদম ছোটভাবে দেখলে হবে না, কারণ ফান্ডামেন্টালি আমাকে প্রথমে আগে ভাবতে হবে যে এটা আমার দেশ, আমি একজন বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশ আমার। এই জায়গাটাতে যদি আমি যতক্ষণ পর্যন্ত আমাকে না আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা রাজনৈতিক বলেন, সামাজিক বলেন কিংবা ধর্মীয় বলেন, কোনো জায়গাতে কিন্তু সেটা ঠিক মানে এটা স্থিরভাবে বসবে না। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের এখন যেটা টোটাল রাজনৈতিক যে কালচার, এই কালচারটাকে আমাদের পরিবর্তন খুব প্রয়োজন। এবং বিশেষ করে আমি যেটা বললাম যে পৃথিবীর সমস্ত কালচারে যেখানে যেই জিনিসটা যায় না, যেমন ওই আমি মানে অশ্লীল শব্দ প্রয়োগ বা বিভিন্ন কিছু, বা একজন সম্পর্কে আমি একটা কার্টুন এঁকে দিলাম, মানে এটা কি ধরনের কথা? আপনি আমার বিরুদ্ধে কেন কার্টুন আঁকবেন? আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে? আপনাকে এই অধিকার কে দিল যে আমাকে নিয়ে আপনি একটা নোংরা কার্টুন তৈরি করবেন? আপনার সেই অধিকার, আমার তো এই অধিকার নেই আপনাকে নিয়ে করার। তো সুতরাং এই জায়গাটা বুঝতে হবে যে আমার অধিকারটা কতটুকু, আমি কতটুকু অধিকার আমি চর্চা করতে পারবো। এবং এই জায়গাটা কিন্তু একদিনে দাঁড়াবে না, এটা একটা চর্চার ব্যাপার। এটা একটা আমার মনে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সেটা আমাদেরকে তৈরি করতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব জুবাইর বাবু। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব মাসুদ কামাল, আপনার বক্তব্য দিয়ে শেষ করতে চাই আপনার প্রত্যাশা জায়গাগুলো নিয়ে রাজনীতি। মানে এখন কি 2 মিনিট পাবো নাকি? আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, 20 সেকেন্ড দেন। আচ্ছা ঠিক আছে, আমি এই কতগুলি বিষয় বলি। দেখুন, মানে পলিটিক্যাল কালচার বলতে যে জিনিসটা বলা হয়, এই যে কার্টুন নিয়ে আপনি আপত্তি করলেন, আমি এটা আসলে আমার প্রসঙ্গ ছিল না, তবু আমি বলি কার্টুন কিন্তু চলতেই পারে। কার্টুন করলে পরে কার্টুন না, আমি বলছেন অশ্লীল যে কন্টেন্টগুলো তৈরি করা, অশ্লীল যে কন্টেন্টগুলো তৈরি করা হচ্ছে, এটা কতটুকু অধিকার রাখে একজন আমার সম্পর্কে একটা রিসেন্ট যে কার্টুনের কথাটা আমি বললাম, সেটা কিন্তু কোনো অশ্লীল কার্টুন ছিল না, এটা একটা স্যাটায়ার কার্টুন ছিল। এটা নিয়ে আমি মনে করি যে এটা চলতে পারে। কার্টুন যখন আমার যদি কোনো কার্টুনিস্টকে বলেন যে মাসুদ কামালের একটা আপনি ছবি আঁকেন, ওই ছবিটা আমার মতো হবে না, আমার সঙ্গে একটু তো হবেই, কারণ ও তো ওই ছবিটা দিয়ে আমি কি বলেছি, আমার কি মানসিকতা, সেটা কিন্তু সেই ছবির আকার মধ্যে সে প্রকাশ করবে। কাজে এটা নিয়ে আমি কোনো অস্বাভাবিকতা দেখি না। আর আমাদেরও একটু সহ্য ক্ষমতা বাড়াতেও হবে, এটা না থাকলে হয় না। আপনার মনে আছে নিশ্চয়ই যে আমেরিকান নির্বাচনের সময় আগের হিলারির সঙ্গে যখন ছিল, ট্রাম্পের তো বিশাল এক মূর্তি বানাইছিল উইদাউট বলস,
সো কি হয়েছে, এদিকে ট্রাম্প হেরে গেছে নাকি? ওগুলি কিছু না, ওগুলি যার যার কালচারটা হয়। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে কথাটা মান্নান ভাই একটু বলেছেন, যে আসলে জনগণের পক্ষের যে রাজনীতি, যদি আপনি জনগণের পক্ষে রাজনীতি না করেন, এটাও কিন্তু একটা কালচার, আমি মনে করি একটা ব্যর্থ হয়, এটাও কিন্তু অন্যায়। পলিটিক্যাল পার্টিগুলো তো সেই কাজটাই করবে। আমি খালি একটা ঘটনা বলে আমি বক্তব্যটা শেষ করব। দেখেন, এই মুহূর্তে ওনারা পলিটিক্স করতেছেন জুলাই সনদ নিয়ে এবং গণভোট নিয়ে এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। সরকার বলতেছে আমরা জুলাই সনদ এভাবে অক্ষরে অক্ষরে পালন করব, ওনারা বলতেছে ওনারা বিশ্বাস করছেন না, এবং জনগণকে বিশ্বাস না করতে বলতেছেন যে সরকার করবে না, অতএব আমরা করবো। এটা নিয়ে আন্দোলন চলতে পারে, ওনাদের চিন্তা সরকারের চিন্তার মধ্যে বিভেদ থাকতেই পারে। এটা নিয়ে ওনারা সরকারের উপর প্রেশার দিচ্ছেন, জনগণকে সংগঠিত করছেন, এটা সবই আমি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস হিসেবে মেনে নেই এবং আমি এটাকে অপছন্দও করি না, এটা চলতেই পারে। আমার বক্তব্য হলো যে জুলাই সনদ নিয়ে নয়, দুই পক্ষের মধ্যে চিন্তা একটু পার্থক্য আছে, কিন্তু একটা কথা বলেন তো আমাকে, এদেশের জন্য আমি তো মনে করি পার্সোনালি একজন জনগণ হিসেবে, এদেশের জন্য সবচেয়ে ভয়াবহ সংকট হতে যাচ্ছে সামনে এই যুক্তরাষ্ট্রের সঙ্গে যে গোলামী চুক্তিটা, এটা নিয়ে। এই যে এত বড় একটা বাণিজ্য চুক্তি করতেছি, যে চুক্তি করলে আমাদের কৃষি খাত বলেন, আমাদের শিল্প খাত বলেন, ঔষধ খাত বলেন, একদম জাস্ট ড্যামেজ হয়ে যাবে। আমাদের চুক্তি শুরু হওয়ার আগেই পদ্মা সেতু করছে কত কোটি টাকার কাজ রে ভাই, তারও চেয়ে বেশি 42,000 কোটি টাকাতে আপনি বই কিনে ফেলাইলেন চুক্তি বাস্তবায়ন হওয়ার আগেই। তো আপনি যেগুলো করতেছেন, এইগুলি নিয়ে কিন্তু আমাদের বিরোধী দলগুলোর কোনো রাজ শব্দ নাই। তাহলে আপনি কিভাবে জনগণের রাজনীতি করবেন ভাই? এটা আমার বুঝান। 300 জনের সংসদ, একজন মাত্র সংসদ সদস্য একটা প্রশ্ন করতেছিলেন, সেটা স্পিকার গ্রহণ করেন নাই, যে 5 জন লোক লাগবে এটা আলোচনা করার জন্য। সেই